ওকে, এখানে আমি অ্যাবনর্মাল সাইজ বলতে আপনাদেরকে কি বুঝে আমি মূলত এখানে দেখেন, আপনারা যদি নোটিস করেন এখানে এখানে এই একটা ক্যান্ডেল আসলো, এই একটা ক্যান্ডেল আসলো, দেন এই একটা ক্যান্ডেল আসলো, এগুলো কি সাইজের? নয় এভারেজ। অ্যাভারেজ। 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 ওকে, দেন এরকম একটা ক্যান্ডেল আসলো, দেন এরকম একটা ক্যান্ডেল আসলো, দেন আবার এরকম ক্যান্ডেল আসলো, দেন আবার এরকম ক্যান্ডেল আসলো, এগুলো কি সাইজের? এগুলো হচ্ছে এভারেজ সাইজ ভাই না? আসতে ভাই। এগুলো আনইউজুয়াল সাইজের ক্যান্ডেল, মানে একটা ক্যান্ডেল ছোট আসতেছে আবার বড় আসতেছে, আবার ছোট আসতেছে আবার বড় আসতেছে, হুম। মানে কোনো ঠিক ঠিকানা নাই। মানে একটা প্যাটার্ন ফলো করতেছে না যে ছোট থেকে বড় হয়েছে বা বড় থেকে ছোট হয়েছে, এরকম ভাবে কোনো প্যাটার্ন ফলো করতেছে না। প্যাটার্ন কি ফলো করতেছে? বড় ছোট, বড় আবার ছোট, আবার বড়, এরকম ভাবে মনে করেন উল্টাপাল্টা, মানে মার্কেটের কোনো ঠিক ঠিকানা নাই যে মার্কেট উল্টাপাল্টা ভাবে ফলো করতেছে। এটাকে আমি বলতেছি যে আনইউজুয়াল সাইজের ক্যান্ডেল, যেটা আসার কথা ওইটা আসতেছে না, এর থেকে আনইউজুয়াল সাইজের ক্যান্ডেল চলে আসতেছে। এটা ছিল মনে করেন আনএভারেজ, সরি, আনইউজুয়াল সাইজের ক্যান্ডেলের ব্যাখ্যা। যে এই টাইপের ক্যান্ডেল থাকলে মার্কেটে, তখন আপনারা ব্যাড মার্কেট কাউন্ট করবেন। দাঁড়ান আমি আপনাদেরকে চার্টে গিয়ে দেখাই। জি ভাই, এটা বুঝতে পারছি। এই চার্টে দেখেন এখানে সবগুলো কি সাইজের ক্যান্ডেল, এখানে সব একটা ফলো করতেছে। ছোট, বড়, দেন একটু ছোট, দেন ওই সেম সাইজের, দেন আবার একটু বড়। এখানে আবার একটু মনে করেন হালকা, মনে করেন আনইউজুয়াল সাইজের ক্যান্ডেল ফলো করতেছিল। দেন প্রিভিয়াসলি আবার যদি নোটিস করেন এখানে বড় ক্যান্ডেল, দেন ছোট ক্যান্ডেল, দেন বড় ক্যান্ডেল, দেন আবার বড় ক্যান্ডেল, দেন আবার ছোট ক্যান্ডেল, দেন বড় ক্যান্ডেল, দেন ছোট ক্যান্ডেল। এরকম ভাবে হইতেছে না যে একটা বড় ক্যান্ডেল, দেন ছোট ক্যান্ডেল, আবার বড় ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল, মনে করেন উল্টাপাল্টা সাইজের আসতেছে না। আপনি প্রেডিক্ট করতে পারতেছেন যে মার্কেট কোন সাইজের ক্যান্ডেল নেক্সটে আসতে পারে। এটাকে বলে ইউজুয়াল সাইজের ক্যান্ডেল, আনইউজুয়াল সাইজের ক্যান্ডেল না। এটা দিয়ে আমি বুঝাচ্ছিলাম আপনাদেরকে। দেন অন্য একটা চার্টে যাই। অন্য একটা চার্টে দেখেন এখানে কি বলেন, সবগুলো কি সাইজের ক্যান্ডেল? এভারেজ। এভারেজ। ছোট, সিম্পল। বড়, বড় তো আবারটা বেশি বড়। না, এটা ছোট প্যাটার্ন ফলো বড় বড় করতেছে না। আপনি, আপনাকে ব্যাখ্যা দিলাম আমি, আপনি এরকম ভাবে দেখবেন না, আপনার দেখার সাথে সাথে বুঝতে হবে যে এটা এগুলো কি, মানে নর্মাল সাইজের ক্যান্ডেল, মানে নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করার মতো। এখানে দেখেন, এখানে কি সব এভারেজ সাইজের ক্যান্ডেল, এরকম ভাবে ফার্স্ট শার্প থাকতে হবে। এখানে কি সবগুলো এভারেজ সাইজের ক্যান্ডেল। হুম। এখানে কি, এখানেও এটা ছোট, বড়, আরো বড়, মানে ক্যান্ডেল একটা প্যাটার্ন ফলো করতেছে। মানে আনইউজুয়াল উল্টাপাল্টা সাইজের ক্যান্ডেল আসতেছে না যে একটু পর পর বড় ছোট, বড় ছোট। দেখেন এই জায়গা যদি আমি ধরি, এটা আপনি এটাও অ্যাভারেজ সাইজের ক্যান্ডেল, বাট এখানে দেখেন বড়, দেন ছোট, দেন আবার বড়, মানে একটা প্যাটার্ন আনইউজুয়াল সাইজের প্যাটার্ন ফলো করছে, মানে কোনো প্রেডিক্ট করার মতো না। এখন নেক্সট ক্যান্ডেল ছোট আসবে না বড় আসবে বা কি আসবে, ওটা আপনি প্রেডিক্ট করতে পারবেন না। এটা বুঝাচ্ছিলাম যে আনইউজুয়াল সাইজের ক্যান্ডেল। এখন যে জি। একটা দুইটা আসলে, মাঝখান দিয়ে যদি একটা ছোট ক্যান্ডেল আসে, তাহলে আপনি পুরো মার্কেটকে খারাপ বলতে পারবেন না। সবগুলো মার্কেট 10টা ক্যান্ডেলের মধ্যে মিনিমাম 5 থেকে 6টা যদি এরকম থাকে উল্টাপাল্টা সাইজের, তখন আপনি বলবেন না এটা আনইউজুয়াল সাইজের ক্যান্ডেল, খারাপ মার্কেট। এটাই ছিল। ওকে, আজকের ক্লাস স্টার্ট করি। আজকে আমি চার্ট সিলেকশন আপনাদের প্রপার পুরোপুরি ক্লিয়ার করে দেবো। ওকে, ওকে ভাই। এর আগের কোনো ডাউট থাকলে আপনারা বলতে পারেন, তাহলে ওটা ক্লিয়ার করে দেন যাব। জি না ভাই, ভাই আশা করি ভাই কাউকে ডাক নাই। কারো ডাউট নাই, তাহলে আমি আগাই। এখন কোনো সমস্যা নাই। ওকে। ভাই আগান। ওকে, চার্ট সিলেকশনের আমরা চার্ট সিলেকশন আমরা দুইভাবে করতে পারি। চার্ট সিলেকশন ফার্স্ট হচ্ছে পোজিং চার্ট, আরেকটা হচ্ছে মনে করেন ভাই ভাই ক্যান্ডেলের ভাই, চার্ট। আপনি একটু কালো কালারের পেনটা ড্র করেন, তাহলে আমাদের একটু চোখে লাগবে আর কি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে মনে করেন আপনারা দুই চার্ট সিলেক্ট আপনারা দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে পোজিং চার্ট, আরেকটা হচ্ছে মনে করেন ক্যান্ডেলসের চার্ট। আমরা আগে পোজিং চার্ট ক্লিয়ার করব, দেন আপনারা ক্যান্ডেলের চার্টে যাব। চার্ট সিলেক্ট আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে পোজিং, আরেকটা হচ্ছে ক্যান্ডেলের চার্ট দিয়ে। ওকে। হুম। আরে, পোজিং চার্ট বলতে আমরা কি বুঝি? পোজিং চার্ট হচ্ছে মার্কেটের লাস্টের একটা, মনে করেন এই যে জিগজ্যাগ দিচ্ছে, এটাকে আমরা মনে করেন পোজ হিসাবে নিতে পারি। যে পোজ বলতে কি বোঝায়? পোজ বলতে বোঝায় মার্কেটের মুভমেন্ট, মার্কেট কিরকম ভাবে মুভমেন্ট দিতেছে আর কি। ধরেন এখানে কিরকম ভাবে মুভমেন্ট দিতেছে, মার্কেটের পোজ ক্লিয়ার যে মার্কেট এভাবে মুভমেন্ট দিতেছে, বা মার্কেট এভাবে একটা মুভমেন্ট দিতেছে।
এটাকে বলে পোজিং চার্ট। আর মনে করেন যে মার্কেটের পোজ ক্লিয়ার না, সাপোজ এরকম মার্কেট এভাবে গেছে দেন এভাবে আসছে দেন এরকম ব্রেক করছে দেন আবার উপরে চলে গেছে, তাহলে এখানে কি মার্কেটের পোজ ক্লিয়ার আছে? না ভাই। ওকে, মার্কেটের এখানে পোস্ট ক্লিয়ার নেই। তাহলে পোস্ট দিয়ে আমরা কি বুঝলাম, যে মার্কেটের যদি পোস্ট ক্লিয়ার থাকে তাহলে ওটাকে আমরা সিলেক্ট করব ওই চার্টকে, ওইটা গুড চার্ট। আর যে চার্টের মনে করেন পোস্ট ক্লিয়ার থাকবে না ওইটা হচ্ছে ব্যাড চার্ট, ওয়ান কাইন্ড অফ। যেমন এইটা, এই চার্টের মধ্যে আপনার কোনো পোস্ট ক্লিয়ার নাই, মার্কেট হঠাৎ উপরে গেছে দেন ব্রেক করে দিছে দেন আবার উপরে চলে আসছে, মানে মার্কেট এখানে কোনো পোস্ট ফলো করতেছে না বা জিগজ্যাগ ফলো করতেছে না। এটা হচ্ছে পোজিং চার্টের মনে করেন প্রথম একটা নিয়ম। উইট, এখন আমরা পোজিং চার্ট দেখে নেক্সট মুভমেন্ট কিভাবে আইডেন্টিফাই করব। এখন মনে করেন মার্কেটের পোজ আছে এইরকম ভাবে, হ্যাঁ এরকম ফলো করতেছে, এখন মার্কেট এই পয়েন্টে আসছে, সো এখান থেকে মার্কেটের নেক্সট পোজ কি, আপ। মানে ভাই হ্যাঁ মার্কেটের নেক্সট মুভমেন্ট কি এখান থেকে। আপের দিকে যাবে। জন্য আপ হ্যাঁ, ডাইরেকশন ভাই। আপ ডিরেকশন, কারণ মার্কেট প্রিভিয়াসলি আমাদের কাছে অলরেডি ইন্ডিকেশন আছে যে মার্কেট এভাবে পোজ মনে করেন ফলো করতেছে। তো এখান থেকে মার্কেট যখন আবার নেক্সট টাইম আবার উপরে আসবে, মার্কেট যখন এটাকে ক্রস করবে তখন আপনার মনে করেন ধারণা কি থাকবে, মার্কেট পোজ কমপ্লিট করে ফেলছে, সো এখান থেকে ডাউন ডিরেকশনে আসতে পারে এখান থেকে। সো এখান থেকে যখন ডাউন ডিরেকশনে আসছে তখন আপনার আবার চিন্তা ভাবনা কীরকম থাকবে, যে মার্কেট এখানে পোজ অলরেডি প্রিভিয়াসলি যেটা ফলো করতেছিল ওইটাই তো এখানে ফলো করবে, সো মার্কেট এখান থেকে আপ ডিরেকশনে যাবে। এটা হচ্ছে মার্কেটের পোজ দেখে আপনার নেক্সট মুভমেন্ট আইডেন্টিফাই করবেন। সো চার্ট সিলেকশনের মনে করেন তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে পোজ, আরেকটা হচ্ছে আপনার পোস্ট ক্লিয়ার থাকতে হবে, মনে করেন লাস্ট পোস্ট যেটা এইটা, এটা ক্লিয়ার থাকতে হবে আপনার। যদি পোস্ট ক্লিয়ার না থাকে তাহলে ওটা ব্যাড চার্ট, তাহলে মনে করেন চার্টের মধ্যে আপনি নেক্সট মুভমেন্ট আইডেন্টিফাই করতে পারবেন না, সো ওটাকে আমরা কি ব্যাড চার্টের মধ্যে কাউন্ট করব। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনার ক্যান্ডেলের গুড চার্টের মধ্যে চার্ট আইডেন্টিফাই করার জন্য নেক্সট আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে মনে করেন মার্কেটে ক্যান্ডেলসের মধ্যে গ্যাপ থাকবে না বেশি, গ্যাপস কম থাকবে, আর যদি গ্যাপস থাকেও তাহলে ওটা কি থাকবে, মাইনর গ্যাপস, যেটা মনে করেন আপনার দুই একটা ক্যান্ডেলের মধ্যে থাকবে, 10টা ক্যান্ডেলের মধ্যে দুই তিনটা ক্যান্ডেলের মধ্যে গ্যাপস থাকবে, তাও আবার মাইনর গ্যাপস। আর যদি ক্যান্ডেলসের মধ্যে ঘন ঘন গ্যাপ হয়, একটু পর পর গ্যাপ হচ্ছে তাও আবার বড় বড় গ্যাপ হচ্ছে, তখন ওটা হবে কি, ব্যাড চার্টের মধ্যে পড়বে, তখন ওটা গুড চার্টের মধ্যে পড়বে না। সো মার্কেটের মধ্যে যদি পোস্ট ক্লিয়ার থাকতে হবে, দেন আপনার ক্যান্ডেলের মধ্যে ক্যান্ডেলসে গ্যাপস কম থাকতে হবে, আর গ্যাপস থাকলেও মাইনর গ্যাপস থাকতে হবে। তো গুড চার্টের আমরা দুইটা জিনিস পেলাম কি, যে মার্কেটের পোজ ক্লিয়ার থাকতে হবে সাথে গ্যাপস কম থাকতে হবে, অ্যান্ড থার্ড হচ্ছে মার্কেটে হেলদি সাইজের ক্যান্ডেল ফর্ম হতে হবে। হেলদি সাইজ বলতে কি, একটু আগে যে ব্যাখ্যাটা আপনাদেরকে দিলাম, যে মার্কেট সবসময় একটা প্যাটার্নের, প্যাটার্ন বলতে একটা সাইজ মেনটেন করে চলবে, এরকমভাবে যাচ্ছে, না হলে এরকমভাবে আসছে, এরকমভাবে সাইজ ডিক্রিজ করতেছে, হঠাৎ বড় ক্যান্ডেল, দেন এ স্মল ক্যান্ডেল, দেন আবার বিগ ক্যান্ডেল, দেন স্মল ক্যান্ডেল, দেন বিগ ক্যান্ডেল, এরকমভাবে যদি মার্কেট মুভমেন্ট দেয় তখন আপনি ওটাকে কি ব্যাড চার্টের মধ্যে কাউন্ট করবেন। সো গুড চার্টের জন্য আমাদের তিনটা জিনিস পেলাম। ফার্স্ট হচ্ছে মার্কেটের পোস্ট ক্লিয়ার থাকতে হবে, মার্কেটের কি থাকতে হবে, পোস্ট পোস্টটা ক্লিয়ার, থাকতে হবে। পোস্ট ক্লিয়ার থাকতে হবে, দেন কি হচ্ছে আমাদের গ্যাপস মনে কর মার্কেটে কম থাকতে হবে, অ্যান্ড থার্ড হচ্ছে আপনার জন্য কি, মার্কেটে অ্যাভারেজ সাইজের ক্যান্ডেল ফলো করবে। ওকে ক্লিয়ার, এখানে কোনো ডাউট আছে কারো? না, কোনো না ডাউট ভাই। নাই। নো ডাউট। ওকে, আমি চার্টে গিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি, গুড চার্ট আপনাদের সিলেক্ট করে দেখাচ্ছি, আজকে চার্ট সিলেকশন কমপ্লিট করে দেবো, দেন ব্যাড চার্টের আমি বৈশিষ্ট্য বলবো। ওকে, হ্যাঁ, এই চার্টটা বলেন কি, এটা কি গুড চার্ট না ব্যাড চার্ট? গুড চার্ট। হ্যাঁ গুড চার্ট গুড। ভাই। এটা ভাই গুড চার্ট ভাই। ওকে, গুড চার্টের কি কি দেখছেন আপনারা এখানে, যে যে কারণে বলতেছেন গুড চার্ট এটা, বলেন। ভাই গ্যাপ সেন্টিমেন্ট ক্লিয়ার ফলো আছে। করতেছে, হ্যাঁ, এভারেজ সাইজ। পেমেন্ট হ্যাঁ, ফলো করতেছে। হ্যাঁ, পারফেক্ট। এখানে মার্কেটের গ্যাপ লাস্ট, ক্লিয়ার টপ। এখানে মার্কেটের এই দেখেন আপনার প্রিভিয়াসলি মার্কেট এইভাবে পোস্ট, ওকে, কালার চেঞ্জ করতে হবে, মার্কেট প্রিভিয়াসলি এভাবে মনে করেন জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছিল, দেন এখান থেকে আবার জিগজ্যাগ সেন্টিমেন্ট এই ডাউন ডিরেকশনে চলে আসছিল, দেন প্রবলেম নাই, এখানে আবার আপ ডিরেকশনে চলে আসছিল, এখানে একটু কনফিউজিং ছিল, কনফিউজিং তবুও ছিল না, মার্কেট এখান থেকে আবার আপ ডিরেকশনে জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছিল, প্রবলেম নাই, মার্কেট আবার নেক্সট ক্যান্ডেলে রিভার্স করে দিছে, আপনারা ওটা পাওয়ার দিয়ে আইডেন্টিফাই করতে পারবেন। দেন কি হয়েছে, মার্কেট রিভার্সাল আসছে, দেন আবার এই ক্যান্ডেল কনফার্ম করে দিছে কি মার্কেট এখান থেকে সেন্টিমেন্ট ডাউন ডিরেকশনে বা পোজ এখান থেকে ডাউন ডিরেকশনে শিফট হয়ে
সরি, মার্কেট এখান থেকে পোজ অ্যান্ড সেন্টিমেন্ট এখান থেকে ডাউন ডিরেকশনে শিফট হয়ে গেছে। সো এটা কি হয়েছে, এটা আমাদের জন্য গুড চার্ট। অ্যান্ড সাথে এখানে কি ক্যান্ডেলসের মধ্যে মনে করেন গ্যাপসও একটা না, এখানে ক্যান্ডেলসের মধ্যে দুইটা ক্যান্ডেলসে বড় গ্যাপ হয়েছে, বাট সমস্যা নাই, শুধু দুইটা ক্যান্ডেলস হয়েছে। এছাড়া প্রিভিয়াসলি আপনারা যদি নোটিস করেন এই ক্যান্ডেলসেও গ্যাপ নাই, এই ক্যান্ডেলসেও গ্যাপ নাই, এরপরেও গ্যাপ নাই, এই এই ক্যান্ডেলও গ্যাপ নাই। সো এটা আপনাদের জন্য গুড চার্ট। এখন এখান থেকে আপনার এই পয়েন্টে এখন আপনার কি মনে হচ্ছে, এখান থেকে মার্কেটের পোজ কোন ডিরেকশনের এই পয়েন্টে? ডাউন ডিরেকশন। ভাই হ্যাঁ, ডাউনে। ডান ডিরেকশন ভাই। ডাউন জানি না ডিরেকশন। ভাইয়া, এখন এখানে রেঞ্জিংও শো করতে পারে ভাইয়া। এখানে মার্কেট রেঞ্জিং শো করবে না, কারণ মার্কেট এখানে আপনার পোজ অ্যান্ড সুইং, অ্যাকর্ডিং পোজ অ্যান্ড সুইং মার্কেট এখানে কি হচ্ছে, মার্কেট এই সেন্টিমেন্ট ফলো করতেছে বা এই স্ট্রাকচার ফলো করতেছে। সো মার্কেট যখন এই স্ট্রাকচার ব্রেক করছে, আপনাদের সবসময় মনে রাখতে হবে, মার্কেট যখন এই এই পয়েন্টকে ব্রেক করবে, তখন আপনারা আপার ডিরেকশনের চিন্তা ভাবনা করবেন না যে মার্কেট আরো উপরে যাবে। তখন আপনারা একটা মনে করবেন যে মার্কেট যখন এইভাবে সেন্টিমেন্ট ফলো করতেছে, তার মানে এই পয়েন্টে যখন আসছে তখন আবার এখান থেকে একটা ডাউন ডিরেকশনের মনে করেন একটা শিফট আসতে পারে। যেমন এখানে মনে করেন এভাবে মার্কেট ফলো করতেছে, মানে মার্কেটের সুইং কি এন প্যাটার্ন, এটা কি এন না, এরকম এন প্যাটার্নে মার্কেট ফলো করতেছে। সো যখন এই পয়েন্টে বা এই বটম এটা ক্রস করছে, তখন আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে মার্কেট এখান থেকে উপরের ডিরেকশনে একটা কারেকশন আসতে পারে। সো এইভাবে আপনার সবসময় মনে করেন থিঙ্কিং রাখবেন যে মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে, ব্রেক করার পরও আপনি যে কন্টিনিউশনের চিন্তা করবেন এরকম না। মার্কেট স্ট্রাকচার বা সুইং ব্রেক করার পর আপনার অলওয়েজ থিঙ্কিং থাকতে হবে যে মার্কেট এখান থেকে ডাউন ডিরেকশনের একটা কারেকশন আসতে পারে। আপনারা এরকম ভাববেন না যে মার্কেট এভাবে সুইং ব্রেক করার পর মার্কেট উপরেই যেতে থাকবে। মার্কেট অলওয়েজ উপরে যায় না, কারণ মার্কেটে রেস্ট নিতে হয় বা কারেকশন নিতে হয় নেক্সট মুভ দেওয়ার জন্য। ওকে, ক্লিয়ার? গুড চার্টের আরও সিলেক্ট করি, আপনারা আরও ক্লিয়ার করে দিই। ওকে, ওকে, এটা বলেন, এটা কি গুড চার্ট না ব্যাড চার্ট? এটা এখন চলতেছে, 3 ক্যান্ডেলে ব্যাড চলতেছে চার্ট। গুড চার্ট। গুড চার্ট, ব্যাকগ্রাউন্ডে গুড গেলে চার্ট। দেখা যায়। গুড চার্ট। ব্যাড চার্ট কেউ বলবেন? হ্যাঁ, ব্যাট চার্ট বলবো। বলেন কেন? এই যে এখন যে রানিং যে ক্যান্ডেল গুলো চলতেছে, 3টা ক্যান্ডেল, এই 3টা ক্যান্ডেলের ভিতরে গুড চার্ট। সরি, এটা ব্যাড চার্ট। এটা ব্যাড চার্ট কিরকম, আপনার এরকম ভাবে জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছিল, এরকম ভাবে মার্কেটের স্ট্রাকচার ছিল, বাট এরপর কি হয়েছে, ওয়ান ডিরেকশনাল একটা মুভ দিছে। মার্কেটের লাস্ট সুইং এখানে আমাদের কি ক্লিয়ার বা পোস্ট কি এখানে ক্লিয়ার? না মার্কেট কি ভাই। না মার্কেট কি না প্রিভিয়াসলি এরকম করছিল? না। সো না মার্কেট ভাইয়া। এখানে কি করছে, এটা ব্রেক করার পর ওয়ান ডিরেকশনাল মুভ দিছে। মানে মার্কেট এখন এখান থেকে ডাউনেও যেতে পারে বা উপরেও চলে আসতে পারে, বা মনে করেন এখানে মনে করেন রেঞ্জিংও করতে পারে। আপনার কাছে এটা কিছুই ক্লিয়ার না এখানে, কারণ এই অবস্থাতে আপনি যখন দেখতেছেন প্রিভিয়াসলি মার্কেট এভাবে ফলো করতেছিল, বাট এখন কি হয়েছে, মার্কেট এভাবে ফলো না করে মার্কেট এই স্ট্রাকচারটাকে ব্রেক করে ওয়ান ডিরেকশনাল ডাউন ডিরেকশনে মুভ দিয়ে দিছে। মানে মার্কেটে এখানে পোজ আমাদের জন্য ক্লিয়ার না, জিগজ্যাগও আমাদের জন্য ক্লিয়ার না। মার্কেট এখানে রেঞ্জিং ছিল, রেঞ্জ ব্রেক করে ওয়ান ডিরেকশনাল মুভ দিয়ে দিছে। সো এটা ব্যাড চার্ট আমাদের জন্য। ক্লিয়ার? জি আরেকবার ভাই। একটু বুঝাই দেন ভাই। আবার বুঝাবো? আচ্ছা ওইট, এখানে আমি ব্যাড চার্ট বলার কারণ কি, মার্কেট আপনি যদি নোটিস করেন এখানে প্রিভিয়াসলি কিরকম যাচ্ছিল, এরকম যাচ্ছিল না? হ্যাঁ। কিন্তু এখন কি হয়েছে, মার্কেট এরকম কি গেছে, মার্কেট কি করছে, এটা ব্রেক করে দিছে। ব্রেক করার পরে এখানে কি আমাদের লাস্ট প্রিভিয়াসলি এরকম কোনো সুইং ছিল যে এরকম ভাবে মার্কেট আসতেছে? না। তো লাস্ট সুইং কি আমাদের জন্য ক্লিয়ার, এখানে পোস্ট কি ক্লিয়ার আমাদের জন্য এখানে? না। তো পোস্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কি এটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট হবে? না। এটা হবে ব্যাড না। চার্ট হয়ে গেছে। এই পর্যন্ত গুড চার্ট ছিল, বাট এখানে যখন ব্রেক করে দিছে তখন এটা কি হয়েছে, ব্যাড চার্ট হয়ে গেছে। কারণ এখানে কোনো ডিরেকশনের আমাদের আইডেন্টিফিকেশন করতে পারবো না, কারণ এখানে লাস্ট পোজও ক্লিয়ার না, সুইংও ক্লিয়ার না, কিছুই ক্লিয়ার না। এখানে মার্কেট এখন আবার ক্লিয়ার হয়ে গেছে কিরকম, এই দেখেন এখানে একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আসছে, দেন আরেকটা রেড ক্যান্ডেল আসছে। তো এখানে কিরকম ইন্ডিকেশন দিচ্ছে, মার্কেট জিগজ্যাগ ডাউন ডিরেকশনের এরকম পোজ ফলো করতেছে। সো আপনারা মনে করেন এখন আবার যদি এই ক্যান্ডেলটা এরকম সরি সাপোর্ট বা জোন লেভেলটা ব্রেক করে দেয়, তখন আমাদের জন্য আবার থিঙ্কিং থাকবে কি, মার্কেট অলরেডি এইরকম ডিরেকশনে ফলো করতেছে, সো মার্কেট এখান থেকে আবার এরকম উপরে একটা কারেকশন নিতে পারে, দেন আবার ডাউনে আসতে পারে। সো এখন আবার আপনার জন্য গুড চার্টে শিফট হয়ে গেছে। কিন্তু এই পর্যন্ত, এই ক্যান্ডেলটা আসার আগ পর্যন্ত আপনার সরি, এই ক্যান্ডেল ওয়েট, এই ক্যান্ডেলটা আসার আগ পর্যন্ত আপনার কাছে এইটা কি ছিল, ব্যাড চার্ট, কারণ এখান পর্যন্ত আপনার কাছে কোনো সুইং বা পোজ বা কিছু ক্লিয়ার ছিল না আপনার জন্য। ওকে, যে শান্ত ভাই, আমি
কে কথা বলতে চাইছিলাম, ওই দেখেন, এটা হলো 14টা 27 ক্যান্ডেল থেকে আমি ধরছিলাম যে এটা ভালো চার্ট। মানে 14টা 27 রেড ক্যান্ডেল, হ্যাঁ 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 তারপরে আপ ডিরেকশন, তারপরে রেড ক্যান্ডেল। তারপরে হ্যাঁ আমি এটাই বলতে চাইছিলাম, এখন আমাদের এই জন্য মার্কেট ডাইরেক্ট ডাউন আসবে না, এখন আমাদের জন্য গ্রিন ক্যান্ডেল আসতে পারে, এটা আমরা ধরে নেবো। জি জি। কে কথা আমি বলতে চাইছিলাম। ক্লিয়ার ইবান ভাই? হ্যাঁ, এটা কি চার্ট? এটা এখন এটা পর্যন্ত বুঝছি। এটা ভাই গুড চ্যাট ভাইয়া। হ্যাঁ গুড চার্ট, কারণ এখানে গুড চার্ট, গুড চার্ট। মার্কেটের সুইং, মার্কেটের পোস্ট ক্লিয়ার, মার্কেটের জিগজ্যাগও তিন ক্লিয়ার ক্লিয়ার। আমাদের জন্য এই ডিরেকশনে এরকম ফলো করতেছে, সো এটা আমাদের জন্য গুড চার্ট, এখানে আমরা ট্রেড করতে পারবো। ইভেন ভাই, আমার সমস্যাটা কি, আগে তো আমরা যখন ট্রেন লাইন দেখাইতাম না ফুল চার্ট নিয়ে, ঠিক আছে, থিঙ্কিংটা তো আমাদের ওইটার ভিতরে, কিন্তু না আমাদের তো আপনারা, আপনার আমি শুধু বলি হ্যাঁ আরেকটা, আপনারা শুধু লাস্টের 4 থেকে 5টা ক্যান্ডেলে কি হচ্ছে এইটা দেখবেন। আপনারা এইটা দেখবেন না যে মার্কেট এখানে কি ছিল, এখানে কি ছিল, বা এখানে কি ছিল, এগুলো আপনার দেখার প্রয়োজন নেই। ভাই এগুলো এই যে দেখার চারটা পাঁচটা ক্যান্ডেলের ভিতরে জিগজ্যাগটা কিভাবে আঁকবো এটা একটু ক্লিয়ার করে দিয়েন। ওইট ওইট আমি দেখাচ্ছি আপনাকে, এখনই দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন এইখানে কয়টা ক্যান্ডেল, আপনি দেখেন এখানে কয়টা ক্যান্ডেল। এখানে আছে মোট দুইটা চারটা পাঁচটা হ্যাঁ 5টা ক্যান্ডেল। এই 5টা ক্যান্ডেলের মধ্যে কি ফলো করতেছে মার্কেট? জিগজ্যাগ তো ফলো করতেছে। এই তো, মার্কেট এখানে সাইজও অ্যাভারেজ, ক্যান্ডেলের জিগজ্যাগও ফলো করতেছে। সো এখানে আর বোথ সাইডের উইক প্রেশার, তো এখানে মার্কেট এটা কি জিগজ্যাগও ফলো করতেছে, সাইজও অ্যাভারেজ। তো এন্ড ক্যান্ডেলের মনে করেন উইক উইকগুলো সব ঠিক আছে। সো আচ্ছা এটা ভাই, আমাদের আমরা জন্য কি গুড চার্ট। এই যে উইকের যে বিষয়টা, উইক ওয়েট ওয়েট উইক ওয়েট যে আমি উইক এক্সপ্লেন করি, ওয়েট ওয়েট এক্সপ্লেন করি আমি, দেন আমি, আপনারা বলেন। এখানে দেখেন এই এই জোনটা আবার যখন ব্রেক দিছে, এই স্ট্রাকচারটা, মার্কেট স্ট্রাকচারটা ব্রেক দেওয়ার পর এখানে কি হয়েছে, ওয়ান ডিরেকশনাল মুভ দিয়ে দিছে। সো এইখান থেকে আপনারা বলেন এটা গুড চার্ট না ব্যাড চার্ট? ব্যাট, কেন ব্যাড চার্ট বলেন? যেহেতু আমাদের এর আগে আপনার জিগজ্যাগ মুডটা মনে করেন রান ছিল, হ্যাঁ, আর উচিত ছিল উপরে যাওয়া, কিন্তু ওয়ান ডিরেকশনের নিচে একদম মানে যা 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 ছিল সব ব্রেক করে নিচে নেমে গেছে। এইখানের এই এই জন্য স্ট্রাকচারটা জিগজ্যাগটা জিগজ্যাগটা ফলো আর কি করবে। ব্রেক করে দিয়ে ওয়ান ডিরেকশনাল মুভ দিয়ে দিছে। এখন মার্কেট এখান থেকে উপরে যাবে, না এখান থেকে এরকম ভাবে মনে করেন রেঞ্জিং করবে, না এখান থেকে ডাউন ডিরেকশনে যাবে, আমাদের জন্য ক্লিয়ার না। কারণ প্রিভিয়াসলি আমাদের কোনো কাছে আইডেন্টিফিকেশন নাই। যদি প্রিভিয়াস মার্কেট এরকম থাকতো তাহলে আমাদের জন্য ক্লিয়ার থাকতো যে মার্কেট এখানে জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে, সো এটা আমাদের জন্য তখন গুড চার্ট থাকতো। বাট এই যখন মার্কেট এখান থেকে একটা মনে করেন এরকম রেঞ্জিং জিগজ্যাগটা বা স্ট্রাকচারটা ব্রেক করে এরকম ওয়ান ডিরেকশনাল মুভ দিয়ে দিছে, তখন আমাদের কাছে কোনো অলরেডি প্রিভিয়াসলি কনফার্মেশন নাই যে মার্কেট এই পোজে কন্টিনিউ করবে। সো এটা আমাদের জন্য ব্যাড চার্ট হয়ে যাবে। এখন যদি ভাই এই ক্যান্ডেলটা রেড ফর্ম হয় তখন আমাদের জন্য কি হবে বলেন? তাহলে ভাই গুড চ্যাট হবে না ভাই? হ্যাঁ, তখন আমাদের জন্য এখান থেকে স্ট্রাকচার এরকম ডাউন ডিরেকশনে শিফট হয়ে যাবে। তখন তো ভাই তখন আমাদের জন্য জিগজ্যাগও ফলো করতেছে, ক্যান্ডেলের সাইজও অ্যাভারেজ, সো আমাদের জন্য গুড হ্যাঁ চার্ট। ভাই। পারফেক্ট। আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের গুড চার্ট অ্যান্ড ব্যাড চার্ট। হ্যাঁ, ক্লিয়ার এখন হয়েছে। যেহেতু ভাই এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে তো এটা ব্যাড মার্কেট হিসেবে আমরা ধরতে পারবো না, কারণ আমাদের না এখন না না না, এখানে এখানে যদি গ্রিন ক্যান্ডেল চলে আসে তাহলে কি হবে এখানে আপনার জন্য? আরে ভাই, কোন চার্টে ছিলাম মনে আছে আপনাদের? না, এটাই ছিলাম না। ভাই খেয়াল নাই। চার্টের নাম ফেসবুকে খেয়াল হয়তো, আছে? না ভাইয়া, চারটা তো খেয়াল ফেসবুকেতে। নেই ভাই। হ্যাঁ ফেসবুকে ছিলাম না। না 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 না। ওইটা আমি না, এটা তাহলে, ভাই কিন্তু ঠিক ঠিক কথা বলছে, যদি গ্রিন ক্যান্ডেল আসে তাহলে এই তো আমাদের এই তো কিন্তু এই শেষ চার্টটা, হয়ে ওইটা যাবে। ওইটা আমি গ্রিন ক্যান্ডেল এক্সপ্লেন এক্সপ্লেন করতেছি, ওইট ভাইয়া। এখানে আপনার জন্য যদি এই গ্রিন ক্যান্ডেলটা চলে আসে না, তখন কি হবে, মার্কেট এখানে একটা মনে করেন রেঞ্জিং এর মধ্যে চলে যাবে। তখন মনে করেন মার্কেটের স্ট্রাকচার আবার এইরকম আপ ডিরেকশনে শিফট হতে পারে, বা এই জায়গা মনে করেন জিগজ্যাগ এরকম এই তো বললাম একটা ভাইয়া, রেঞ্জিং তাহলে ফর্ম করতে পারে। হ্যাঁ হ্যাঁ যদি আমাদের এখানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমাদের তো পোস্ট ক্লিয়ার না যে এখানে রেঞ্জিং শো করবে না আপে যাবে না হ্যাঁ ডাউনে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ আমরা এটা ব্যাড মার্কেট হিসেবে কনসিডার করতে পারবো, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। এই এখন মার্কেটটা কি হইতেছে ভাইয়া? এখন মার্কেট তো কি ভাইয়া জিগজ্যাগ ফলো করতেছে, ক্লিয়ার মার্কেটে না এরকম কেন? মার্কেটে এভাবে জিগজ্যাগ ক্লিয়ার ফলো হওয়ার কথা করতেছে। শান্ত ভাই, জি শান্ত ভাই। জি। পোস্ট ক্লিয়ার হওয়ার কথা, দুইটা গ্রিন ক্যান্ডেল, তারপর রেড ক্যান্ডেল, তারপর গ্রিন ক্যান্ডেল, তাহলে তো পোস্ট বোঝা যাইতেছে।
মার্কেট পোজ কখন বোঝা যাবে, যখন আপনি এইটা ব্রেক করে উপরে যাবে, উপরে গেলে তখন আপনার জন্য ক্লিয়ার হবে। কিন্তু এই যখন এই পর্যন্ত এইখানে গ্রিন ক্যান্ডেলটা এসে থেমে গেছে, তখন আপনি শিওর না যে ক্যান্ডেলটা এখানে ব্রেক করবে না কি, তখন মার্কেট এখানে এরকম কনসোলিডেট করতে পারে। যখন মনে করেন অলরেডি প্রিভিয়াস একটা সুইং আপনার কাছে থাকতে হবে, প্রিভিয়াস একটা পোজ থাকতে হবে, যে প্রিভিয়াসলি মার্কেটে এটা ফলো করতেছিল, তখন আপনি মনে করেন ও এক্সপেক্ট করবেন যে এখান থেকে আবার ডাউন বুঝছি, যখন ডিরেকশনে ব্রেক আসবে। করা যাবে, হ্যাঁ, যখন ব্রেক করা যাবে তখন আমরা বুঝতে পারবো হ্যাঁ, নাকি? তখন আচ্ছা আপনার ইয়া কাছে একটা আমি প্রিভিয়াস একটা কনফার্মেশন থাকবে যে মার্কেটে এইভাবে শান্ত ভাই, ফলো করতেছিল। জি, জি। ভাই যে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা ঠিক আছে, এটা কিন্তু লাস্ট স্টেজে আইসা কিন্তু হয় ডাউন ডিরেকশনে মুভ হইছে, কিন্তু এর আগে একদম মিনিমাম 45 সেকেন্ড পর্যন্ত কিন্তু আপ না, ডিরেকশনে ছিল। এসব কিছু দেখা লাগবে না ভাই, আপনার এই ডিরেকশন এগুলো আপনার এখন চার্ট সিলেকশনে আছেন, ওগুলো বাদ দেন। এখন আপনি বলেন এখানে জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে মার্কেট। হ্যাঁ, হ্যাঁ ভাই, গুড জি ভাই, মার্কেট এটা। করতেছে। ওকে, হ্যাঁ এটা গুড। করতেছে। ওকে, এটা তাহলে গুড মার্কেট শেষ। কিন্তু এই আগ পর্যন্ত কি ছিল, ব্যাড মার্কেট ছিল। আর কিছু ভাই, গুড মার্কেট এন্ড ব্যাড মার্কেটের মধ্যে কোনো ডাউট আছে? ওকে, না হ্যাঁ, এখন বাকি আরেকটা জিনিস, এই উইকের বিষয়টা, আপনাদের উইকের বিষয়টা ক্লিয়ার করি। ওয়েট। হ্যাঁ, কালকে আমি উইকের আপনাদেরকে একটা রং এক্সপ্লেনেশন দিছিলাম। রং এক্সপ্লেনেশন কি, আমি বলছিলাম যে বোথ সাইডের উইক থাকলে মার্কেটে, তখন এটা মনে করেন গুড মার্কেটের মধ্যে কাউন্ট হবে। বাট এরকম ভাবে হবে না। আপনার এখানে থাকতে হবে কি ওয়ান সাইডেড উইক, মানে যে কোনো ওয়ান সাইডেড উইক থাকতে হবে মার্কেটে। যে মার্কেট ওয়ান সাইডেড উইক কিরকম, ওয়ান সাইডেড উইক তখন আমাদের কি ইন্ডিকেশন দিবে যে, মনে করেন এখানে উপর থেকে এইটা ধরেন সেলিং প্রেশার, তখন আমরা কি বুঝবো মার্কেটে ঢুকে যে ওয়ান সাইডেড উইক এখানে। হ্যাঁ, বুঝি না ভাই, আবার একটু সেলারের পাওয়ার। হ্যাঁ, সেলিং পাওয়ার, এই তো ধরতে পারছেন আপনি যে ওয়ান সাইডেড উইক আছে মানে সেলিং এর পাওয়ার। বাট যখন বোথ সাইডের উইক থাকবে, ওইটা আমি দেখাই, যখন বোথ সাইডের উইক থাকবে তখন কি আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন সাইডের পাওয়ার বেশি বা কোন না সাইডের তখন প্রেশার বেশি? নাই করা সম্ভব না, না। এটা করা যাবে না। হ্যাঁ, তখন এটা কি হয়ে যাবে, আপনার জন্য কনফিউজিং হয়ে যাবে। তখন আপনি মনে করেন এটা আইডেন্টিফাই করতে পারবেন না যে এটা গুড চার্ট না ব্যাড চার্ট। বাট যদি ওয়ান ডিরেকশনের উইক থাকে তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, না এই পার্টি মনে করেন মার্কেটে ডোমিনেন্স দেখাচ্ছে, তাদের উইক প্রেশার বেশি দিতেছে, সো এটা মনে করেন আপনি ওই পার্টির জন্য কন্টিনিউ করবেন। বা যদি বোথ পার্টির উইক প্রেশার থাকে তখন কি আপনি বোথ পার্টির জন্য কন্টিনিউ করতে পারবেন? আপনার তো যে কোনো একজনের সাথে কন্টিনিউ করতে হবে, তাই না? সো জি। যখন মার্কেটে বোথ সাইডের উইক থাকবে তখন ওটা ব্যাড চার্টের মধ্যে কাউন্ট করবেন। ব্যাড চার্ট বলতে ব্যাড চার্টের বৈশিষ্ট্যের মধ্যে পড়বে আর কি। ক্লিয়ার ভাই? এখন আমি চার্টে আবার আবার দেখাই দিই ক্লিয়ার। আপনাদেরকে, আপনাদেরকে হ্যাঁ চার্টে ক্লিয়ার। দেখাই, চার্টে দেখাই, চার্টে দেখাই। এই দেখেন এখানে কি হয়েছে। যা চাইছি নগদে পাইছি। হ্যাঁ, এখানে কি হয়েছে বলেন। এখানে বোথ বোথ সাইড। দিক দিক বোথ সাইডের উইক বোথ প্রেশার সাইড। দেখা যাচ্ছে। হ্যাঁ, বাইং এরও উইক প্রেশার, সেলিং এরও উইক প্রেশার। এখানে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না যে কারা এখানে ডোমিনেন্স দেখাতে চাচ্ছে। এখানে আমরা শুধু দেখতেছি না দুইও পার্টি মনে করেন মার্কেটে আসতে চাচ্ছে। সো এখানে আমরা কি আইডেন্টিফাই করতে পারবো যে কোনো এক পার্টির সাথে যাওয়ার জন্য? না। যদি এখানে শুধু সেলিং ডিরেকশনের বা বাইং ডিরেকশনের একটা ওয়ান সাইডেড উইক থাকতো, এখানে ধরেন সাপোজ সব সেলিং সাইডের উইক প্রেশার, সব সেলিং সাইডের উইক প্রেশার, তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো না মার্কেটে সেলার্স তাদের ডোমিনেন্স দেখাতে চাচ্ছে। সো আমরা তখন সেলার্সদের সাথে কন্টিনিউ করতে পারবো। বাট এখানে আমরা দেখতেছি কি যে বোথ সাইডের এখানে উইক প্রেশার দেখাচ্ছে। বোথ সাইডের উইক প্রেশার মানে কি, এখানে দুইও পার্টি মনে করেন মার্কেটে আসতে চাচ্ছে। যখন দুইও পার্টি আসতে চায় তখন কি আমরা দুইও পার্টির সাথে কন্টিনিউ করতে পারবো? তখন তো আমরা মনে করেন কনফিউজ হয়ে যাব। তখন তো আমাদের মনে করেন যে কোনো এক পার্টিকে সিলেক্ট করতে পারবো না। সো যখন মার্কেটে আপনারা বোথ সাইডের উইক প্রেশার দেখবেন, তখন ওটা মনে করেন ব্যাড চার্টের একটা বৈশিষ্ট্য হিসাবে ধরে নেবেন। ওটা ব্যাড চার্টের মনে করেন বাকি যেগুলো আছে ওইগুলোর সাথে অ্যালাইন করে তখন কাউন্ট করবেন যে এটা ব্যাড চার্ট না গুড চার্ট। সো বোথ সাইডে যখন উইক থাকবে তখন ওটা অ্যাভয়েড করবেন, সিম্পল। আরো দেখাই আপনাদেরকে। ওকে, হ্যাঁ ভাইয়া, এই মার্কেটে আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। আহ কোন হ্যালো। চার্ট ছিল? ইউকে ব্র্যান্ড, হ্যাঁ বলেন ভাইয়া। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আগের যে চারটা, ভাইয়া আগের যে চারটা হ্যাঁ, দেখাইছিলেন ওই চারটা একটু দাঁড়ান দাঁড়ান, সাকিব ভাই বলেন। এই যে আমি ড্র করলাম ভাইয়া, এই যে হ্যাঁ, এতদূর পর্যন্ত আমরা যে বুঝলাম যে এখানে আমাদের গুড মার্কেট ছিল, যখন এখানে যখন একটা গ্রিন ক্যান্ডেল আসলো তখন হ্যাঁ, আমরা তো মনে করেন
এটা আমাদের বেট মার্কেটে কনসেন্ট্রেট হয়ে যায় না, যে আমরা এখানে বুঝতে পারতেছি না যে আপে যাবে না ডাউনে যাবে, হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ এখানে রেঞ্জিং শো করবে, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ পারফেক্ট। এখানে আপনি এখানে কনফিউজ এখন আপাতত এই ক্যান্ডেল পর্যন্ত আপনি কনফিউজ থাকবেন যে আপনি মনে করেন বায়ার্সদের সাথে যাবেন না সেলার্সদের সাথে যাবেন। কারণ মার্কেট এখানে একটা ক্যান্ডেলের মধ্যে মনে করেন কনসোলিডেট করা স্টার্ট করে দিছে। উপরেরও ডিরেকশন এখান থেকে ডাউনে যাওয়ার কথা, বাট এখান থেকে উপরে সরি বায়ার্স চলে আসছে। সো এখানে মনে করেন আর যেহেতু জিগজ্যাগটা ফলো করে নাই। আর বাট যেহেতু ভাইয়া যদি ওইখানে কিন্তু দুইটা, আর যেহেতু হ্যাঁ ভাইয়া দুইটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতো, করার পরে যেহেতু একটা রেড ক্যান্ডেল আসতো, তাহলে আমরা এখানে গুড মার্কেট হিসেবে ধরতে হ্যাঁ পারতাম, তাহলে আমি আমরা বুঝতে এক্সপ্লেন, পারছি। ওয়েট ওয়েট আমাকে বলতে দেন হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে হ্যাঁ মাঝখানেই করবেন না। এই দেখি, আমি বলি এরকম ভাবে যখন মনে করেন ডাউন ডিরেকশন ছিল বাট এখানে আপে চলে আসছে, তার মানে এখানে কি কনসোলিডেট করা স্টার্ট করে দিয়েছে। যদি গ্রিনটা এখানে ব্রেক করে যায় তখন আমাদের কাছে আবার জিগজ্যাগ ক্লিয়ার হয়ে যাবে বা পোস্ট ক্লিয়ার হয়ে যাবে, মার্কেট এভাবে ফলো করতেছে। মার্কেট তখন আমাদের কাছে অলরেডি একটা কনফার্মেশন থাকবে যে মার্কেট এভাবে ফলো করতেছে। তখন এখান থেকে এরকম ডাউনে আসলে তখন আপনারা প্রিভিয়াস কনফার্মেশন অলরেডি আপনাদের কাছে পোস্ট ক্লিয়ার যে মার্কেট এভাবে অলরেডি ফলো করতেছিল। সো এখান থেকে আবার এরকম ভাবে ফলো করবে। তো এইটা আপনার জন্য গুড চার্ট হয়ে যেত। বাট এই পর্যন্ত আপনার জন্য যখন গ্রিন ক্যান্ডেলটা চলে আসছে তখন এখানে আপনার জন্য কি হয়েছে, মানে এখানে আপনার জন্য রেঞ্জিং মার্কেট ফর্ম হয়ে গেছে। এটা ব্যাট চার্টের মধ্যে কাউন্ট হবে। অ্যান্ড সাথে এখানে বোথ সাইডের উইক প্রেশার ছিল। সো এটা দুইটা জিনিস ছিল একসাথে, যে বোথ সাইডের উইক প্রেশার অ্যান্ড সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট তো না, পোজ এখানে ক্লিয়ার না, স্ট্রাকচারও ক্লিয়ার না। সো এটা ব্যাট চার্ট ছিল, আপনারা এই চার্ট সিলেক্ট করবেন না। ক্লিয়ার ভাই? হ্যাঁ জি ভাইয়া ভাই। ক্লিয়ার। ওকে। তো গুড চার্ট অ্যান্ড ব্যাড চার্টের সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। গুড চার্টের প্রথম, আবার বলি, রিপিট করতেছি আমি আবার, গুড চার্টের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মার্কেটের পোস্ট ক্লিয়ার থাকবে বা জিগজ্যাগ ক্লিয়ার থাকবে। দেন হচ্ছে মার্কেটে গ্যাপস কম হবে। দেন হচ্ছে মার্কেটের আপনার ওয়ান ক্যান্ডেল সাইড উইক। সাইজ, ক্যান্ডেল সাইজ অ্যাভারেজ থাকবে। হ্যাঁ দাঁড়ান বলতেছি, ক্যান্ডেল সাইজ অ্যাভারেজ থাকবে, সাইজ অ্যাভারেজ থাকবে, সবগুলো আপনি প্রেডিক্ট করতে পারবেন না এই সাইজে চলতেছে তো নেক্সট ক্যান্ডেলও এই সাইজের আসতে পারে। দেন ফোর্থ হচ্ছে আপনার জন্য কি, উইক প্রেশার আপনার যদি ওয়ান সাইডেড থাকে তাহলে আপনি ওটা গুড চার্ট হিসেবে কাউন্ট করতে পারবেন, কারণ ওখানে আপনারা ইন্ডিকেশন দিচ্ছে ওই পার্টি ডোমিনেন্স করতেছে। সো ওই পার্টির সাথে আপনি কন্টিনিউ করতে পারেন। বা যদি বোথ সাইডের উইক থাকে তখন আপনি মনে করেন আইডেন্টিফাই করতে পারবেন না যে মার্কেটে কোন পার্টি তাদের পাওয়ার শো করার ট্রাই করতেছে। সো এটা হচ্ছে গুড চার্টের বৈশিষ্ট্য। অ্যান্ড ব্যাড চার্টের মধ্যে কি ওই সবগুলো, অ্যান্ড ব্যাট চার্ট কি, ব্যাট চার্টের মধ্যে আপনার জন্য পোজ বা সুইং ক্লিয়ার থাকবে না, মার্কেট এভাবে যাবে না এইভাবে আসবে, এরকম এরকম উল্টাপাল্টা মুভমেন্ট দেবে। বা রেঞ্জিং থাকবে, রেঞ্জিং মার্কেট আলাদা, ওখানে ট্রেড আলাদাভাবে করা হয়, সামনে শিখাবো। এরকম রেঞ্জিং থাকবে, এখানে পোজ ক্লিয়ার থাকবে না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে মার্কেটে গ্যাপস হবে বেশি বেশি। মনে করেন একটা 10টা ক্যান্ডেলের মধ্যে 5-6টা ক্যান্ডেলে গ্যাপস থাকবে, অ্যান্ড বড় বড় গ্যাপস থাকবে, মাইনর গ্যাপস না। অ্যান্ড থার্ড হচ্ছে বোথ সাইডের উইক প্রেশার থাকবে। অ্যান্ড ফোর্থ হচ্ছে মনে করেন আপনার আনইউজুয়াল সাইজের ক্যান্ডেল ফর্ম হতে থাকবে। মনে করেন ক্যান্ডেলের সাইজ আপনি প্রেডিক্ট করতে পারবেন না। একটু পর পর মনে করেন ক্যান্ডেল কখনো এরকম ফলো করতেছিল, দাঁড়ান দেখাই, ক্যান্ডেল কখনো এরকম ভাবে যাচ্ছিল, আবার এরকম হয়েছে, আবার এরকম ছোট হয়েছে, দেন আবার বিগ ক্যান্ডেল, এরকম ভাবে উল্টা পাল্টা সাইজের ক্যান্ডেল আসবে। মনে করেন আপনার একটা ফলো করবে না প্যাটার্ন, এটা এরকম যে একটা প্যাটার্ন ফলো করতেছে, এখন দেখেন এরকম সাইজ ইনক্রিজ হচ্ছে বা এরকম সাইজ ডিক্রিজ হচ্ছে, এরকম এরকম কোনো প্যাটার্ন ফলো করবে না, মার্কেট উল্টা পাল্টা সাইজের ক্যান্ডেল ফর্ম করবে। সো এইগুলো ছিল গুড চার্ট অ্যান্ড ব্যাড চার্টের বৈশিষ্ট্য। সো আশা করি চার্ট সিলেকশন, এগুলো মনে করেন আপনার চার্ট সিলেকশনের জন্য প্রয়োজন হবে। এগুলো ক্লিয়ার থাকলে আপনি ওই চার্ট সিলেক্ট করতে পারবেন। দেন সিলেক্ট করার পর বাকি আপনারা কি দেখবেন, ক্যান্ডেল। এখন আসি ক্যান্ডেলের, ক্যান্ডেলের চার্ট কিভাবে আইডেন্টিফাই করবেন। ওকে, ডাউট আছে আর কোনো? ডাউট থাকলে ক্লিয়ার করে নেন। গতকালকে দর্শক ক্লিয়ার। সবকিছু ক্লিয়ার আপনাদের? হ্যাঁ ভাই, সব ক্লিয়ার। হ্যাঁ আপনি ভাই ওকে আগান এখন। ওকে ওকে। এখন ক্যান্ডেলেরটা আমি মনে করেন, ক্যান্ডেলেরটা আমি এখন আপনাদেরকে একটা মনে করেন ক্যান্ডেলের চার্ট কিরকম, বাট ক্যান্ডেল আপনারা কিরকম দেখবেন ওটা এখন আপনাদেরকে শিখাবো না, ক্যান্ডেলের জন্য আরো পরে যাব আমি, আরো 2টা ক্লাস পরে। ক্যান্ডেলের মনে করেন একটা থাকবে স্টেবল ক্যান্ডেল, স্টেবল, আনস্টেবল। হ্যাঁ স্টেবল, আনস্টেবল, আরেকটা হচ্ছে মনে করেন হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল। এই দুইটা হচ্ছে মনে করেন, এই তিনটা হচ্ছে আপনার মনে করেন, এই তিনটা দিয়ে আপনি ক্যান্ডেলের চার্ট প্রেডিক্ট করবেন। বাকি যেগুলো ওই একটু আগে যেগুলো শিখাইছি সুইং অ্যান্ড পোজ, ওইগুলো দিয়ে সিলেক্ট করবেন, সাথে ক্যান্ডেলের সাইজ, স্টেবল নাকি আনস্টেবল নাকি হাফলি স্টেবল নাকি হাফলি আনস্টেবল, এই তিনটা দিয়ে আপনি ফলো করবেন। ক্যান্ডেলের সাইজ যদি স্টেবল থাকে তাহলে ওটা গুড চার্ট,
আর স্টেবল ক্যান্ডেলের সাথে যদি মনে করেন চার্টের পোজ অ্যান্ড সুইং ক্লিয়ার থাকে, তাহলে ওটা আপনার জন্য বেস্ট চার্ট হবে, মানে ওই চার্টে আপনার অ্যাকুরেসি 80 to 90% পাবেন। আর যদি মনে করেন ক্যান্ডেলের সাইজ আনস্টেবল থাকে অ্যান্ড চার্ট যদি মনে করেন পোজ অ্যান্ড সুইং, ওই বাকি একটু আগে যা শিখালাম ওইগুলো যদি আপনার থাকে, তাহলে ওই চার্ট আপনি অ্যাভয়েড করবেন, কারণ ক্যান্ডেলের সাইজ আনস্টেবল ফলো করতেছে। অ্যান্ড মার্কেটে যখন দুইটা জিনিসের যে কোনো একটা জিনিস মনে করেন ফলো করবে না, মনে করেন আনস্টেবল থাকবে বা ক্যান্ডেলের সাইজ স্টেবল থাকবে সবগুলো, বাট মার্কেটের পোজ অ্যান্ড সুইং এগুলো ক্লিয়ার থাকবে না, তখন ওটাও ব্যাড চার্টের মধ্যে কাউন্ট হবে। ওই চার্ট আপনি সিলেক্ট করবেন না, ওই চার্ট অ্যাভয়েড করবেন। আর থার্ড হচ্ছে হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল। এই চার্টটা আপনি কখন সিলেক্ট করবেন? এই চার্টটা আসি আমি। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ ভাই, আর একবার হ্যাঁ, একটু করে দেন, আর একবার। দাঁড়ান, হাফলি স্টেবল আর হাফলি আনস্টেবল ক্লিয়ার করার পর দেন বলতেছি। হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল চার্টটা বলতে কি, আপনার ক্যান্ডেলের সাইজ স্টেবল থাকবে, বাট উইকগুলো মনে করেন ক্যান্ডেলের থেকে ডাবল থাকবে। এই ক্যান্ডেলের থেকে উইক সাইজগুলো ডাবল থাকবে ক্যান্ডেলের থেকে। এটা হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল চার্টের মধ্যে পড়বে, ক্যান্ডেল দিয়ে যখন আমরা অ্যানালাইসিস করব, ক্যান্ডেলকে অ্যালাইন করে সাথে ওইগুলোর সাথে। সো এই চার্টটার মধ্যে আপনি কখন সিলেক্ট করবেন? এই চার্টটা আপনি সিলেক্ট করবেন তখন যখন আপনার মনে করেন স্টেবল চার্টও পাচ্ছেন না মার্কেটে, অ্যান্ড মনে করেন আপনার কোনো চার্ট পাচ্ছেন না, তখন আপনি হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল চার্টগুলো সিলেক্ট করবেন। ক্লিয়ার? কিন্তু ক্যান্ডেল আমি এখন শিখাবো না আপনাদের, তাহলে কনফিউজ করবেন। মার্কেট স্ট্রাকচার ক্লিয়ার করে নিই পুরোপুরি। সবাই ওইটা আরেকটু ক্লিয়ার করেন। হ্যাঁ, তো আমি যেটা বলতেছিলাম যে স্টেবল চার্ট অ্যান্ড মনে করেন মার্কেটের বাকি পোজ অ্যান্ড সুইং এগুলো যদি সবগুলো একসাথে মিল খায়, তখন আপনি মনে করেন ওই চার্টটা আপনার জন্য বেস্ট চার্ট হবে। ওই চার্টে আপনি অ্যাকুরেসি 80 to 90% পাবেন। আর যখন মনে করেন এক ক্যান্ডেল মার্কেটে ক্যান্ডেলের সাইজ এবার স্টেবল, বাট আপনার মনে করেন পোজ অ্যান্ড সুইং এগুলো ক্লিয়ার না আপনার জন্য, তখন আপনি ওই চার্টটা অ্যাভয়েড করবেন। কারণ ওই দুইটা জিনিস কি, একটা হচ্ছে পোজ অ্যান্ড সুইং। পোজ অ্যান্ড সুইং এর মধ্যে একটু আগে যেগুলো শিখেছি ওই সবগুলো আসে কিন্তু। পোজ অ্যান্ড সুইং, আরেকটা হচ্ছে স্টেবল আনস্টেবল, আরেকটা হচ্ছে হাফ স্টেবল। তো পোজ অ্যান্ড সুইং অ্যান্ড এর সাথে আপনার যে যদি আনস্টেবল চলে আসে ক্যান্ডেলগুলো, তখন আপনার কি হবে, একটা আরেকটার বিপরীত হয়ে যাবে, তখন এই চারটা আপনার জন্য 50-50 হয়ে যাবে। কিন্তু যখন পোজ অ্যান্ড সুইংও আপনার জন্য মিল খাবে, সাথে আপনার ক্যান্ডেলগুলোও মিল খাবে, তখন আপনার জন্য কি হয়ে যাবে, ওই চারটা আপনার সিলেক্টেবল চার্ট হয়ে যাবে, সাথে বেস্ট চার্ট হয়ে যাবে। আর যখন পোজ অ্যান্ড সুইং ক্লিয়ার খাচ্ছে অ্যান্ড সাথে ওই ক্যান্ডেলের সাইজগুলো স্টেবল, হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল ক্যান্ডেল ফলো করতেছে, তখন ওইটা আপনার জন্য কি হবে, ওই চার্টে আপনি মনে করেন 70, মানে ওই চার্টে আপনি কম্পাউন্ডিং এর জন্য সিলেক্ট করবেন না। আপনার জন্য কম্পাউন্ডিং চার্ট কোনগুলো থাকবে? কম্পাউন্ডিং চার্ট আপনার জন্য এইগুলো থাকবে, যে যে চার্টের পোজ অ্যান্ড সুইং ক্লিয়ার, সাথে ক্যান্ডেলসগুলো স্টেবলি ফলো করতেছে, স্টেবল সাইজে আসতেছে, এইগুলো। ক্লিয়ার? জি ভাই। ক্যান্ডেলে আমি মনে করেন আরো দুইটা ক্লাস পরে যাব। এখন আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করব। মার্কেটের স্ট্রাকচার কখন ব্রেক হয় অ্যান্ড মার্কেটের স্ট্রাকচার কখন কন্টিনিউ করে, এই দুইটা জিনিস আপনাদের এখন ক্লিয়ার করব। ওকে? ওকে। আর ভাই সবাই একটু মাইকটা দয়া করে অফ করেন ভাই, নয়েজ আসতেছে আর ওই। জুবাইর ভাই, আপনার মাইক থেকে নয়েজ আসতেছে জ্যাকের। আমার মাইক তো অফই। কারো একটা মাইক থেকে জ্যাকের আওয়াজ আসতেছে, আপনারা অফ করে রাখেন, আপনাদেরই অসুবিধা হবে যখন রেকর্ডিং রিপিট করবেন, আপনাদের দেখতে অসুবিধা হবে। ওকে, স্টার্ট করি। স্ট্রাকচার হচ্ছে আমাদের জন্য দুই টাইপের। বাইনারিতে স্ট্রাকচার হচ্ছে দুই টাইপের। স্ট্রাকচার দুই টাইপের। একটা হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার, সেকেন্ড হচ্ছে কি এক্সটার্নাল স্ট্রাকচার। এক্সটার্নাল স্ট্রাকচার অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? ইন্টারনাল স্ট্রাকচার বলতে আমরা বুঝি, সরি, এক্সটার্নাল স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? এক্সটার্নাল স্ট্রাকচার বলতে আমরা বুঝি যে লঙ্গার টাইম ফ্রেমে বা লঙ্গার মনে করেন মার্কেটের বিগ মুভগুলো কিরকম হচ্ছে। মার্কেটের মনে করেন এই আমি চার্টে গিয়ে দেখাই তাহলে ভালো বুঝবেন। ওয়েট, মার্কেটের বড় মুভগুলো কিরকম আসতেছে মার্কেট, এটাকে বলে এক্সটার্নাল স্ট্রাকচার।
বাট বাইনারি ট্রেডিংয়ে আমাদের জন্য এক্সটার্নাল স্ট্রাকচার কোনো কাজের না, কারণ আমরা এক লাস্টের 2-3টা ক্যান্ডেল দেখি ট্রেড করব। এইটা হচ্ছে কি আমাদের জন্য এক্সটার্নাল স্ট্রাকচার। কারণ মার্কেট আপনি যদি নোটিস করেন, মার্কেটে এভাবে জিগ দিচ্ছে, এভাবে জ্যাক দিচ্ছে, এভাবে জিগ দিচ্ছে, এভাবে জ্যাক দিচ্ছে। তো এটা আমাদের জন্য কি হবে, বড় চার্টের জন্য বা বড় লঙ্গার টাইম ফ্রেমের অ্যানালাইসিস করার জন্য এটা আমাদের জন্য কাজে দিবে তখন। কিন্তু আমরা তো বাইনারি ট্রেডিং করবো, বাইনারি ট্রেডিংয়ে কি আমরা লঙ্গার টাইম ফ্রেমে ট্রেড করবো? বাইনারিতে তো আমরা শুধু লাস্টের 2-3টা ক্যান্ডেল দেখে দেন আমরা ট্রেড করব। সো আমাদের মনে করেন এক্সটার্নাল স্ট্রাকচার বাইনারি ট্রেডিংয়ে কোনো কাজের না। বাইনারি ট্রেডিংয়ে আমাদের জন্য কাজের হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচার বলতে কি, এই দেখেন আমি দেখাই জুম করে। আরে আচ্ছা, এখানেই থাকি, সমস্যা নেই। লঙ্গার টাইম ফ্রেমে কিরকম স্ট্রাকচার, ওকে এটা অন্য চার্টে যাই, অন্য চার্টে ভালো বুঝবেন। এখানেও নাই। ওকে এখানে দেখেন, এখানে মনে করেন এক্সটার্নালি মার্কেট কিরকম ভাবে মুভ দিচ্ছিল, মানে বিগার মুভ যেটা দিচ্ছে আর কি। মার্কেট বিগার মুভ আমাদের জন্য এখানে দিচ্ছে এরকম ভাবে, এরকম যাচ্ছে দেন এরকম ভাবে মুভ দিচ্ছে, এরকম যাচ্ছে আবার এরকম ভাবে মুভ দিচ্ছে। বাট আমাদের এত কিছু দেখার প্রয়োজন নাই, আমরা শুধু লাস্টের 4-5টা ক্যান্ডেলের স্ট্রাকচার দেখব। লাস্টের 4-5টা ক্যান্ডেলের স্ট্রাকচার কিরকম, এই দেখেন এখানে কি হচ্ছে, মার্কেট লাস্ট 4 থেকে 5টা ক্যান্ডেলে আমাদের জন্য কিরকম ভাবে মুভ দিচ্ছে, এইরকম জিগজ্যাগ ফলো করতেছে, তাই না? লাস্টের এই বাইং এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিচ্ছে, অ্যান্ড দেন এরকম ভাবে জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে। হ্যালো? জি ভাই শুনতেছি, সমস্যা নাই। হ্যাঁ, তো মার্কেটের এখানে ইন্টারনালি কি হচ্ছে আমাদের ওইটা নোটিস করতে হবে, এক্সটার্নালি কি হচ্ছে ওটা আমার দেখার প্রয়োজন নেই। এক্সটার্নালি এখানে মার্কেট আপ আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড না কি এরকম ভাবে উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, এসব দেখার কোনো প্রয়োজন নেই। যে এই এরকম মুভ দিচ্ছে, এরকম মুভ দিচ্ছে বা কি না কি, এগুলো আমাদের দেখার প্রয়োজন নেই। আমরা শুধু দেখবো কি লাস্টের 4 থেকে 5টা ক্যান্ডেলে কি হচ্ছে। এখানে যদি আপনারা নোটিস করেন লাস্টের 4 থেকে 5টা ক্যান্ডেলে জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে এভাবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, তাহলে এক্সটার্নাল স্ট্রাকচার অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচারের ডিফারেন্স আপনারা বুঝছেন আশা করি। যদি কোনো ডাউট থাকে আমাকে আস্ক করেন। কারো কোনো ডাউট আছে? এইটাতে ডাউট নাই, কিন্তু হাফলিতে হাফলিটা জানি। ওটা সামনের ক্লাসে, ওটা আমি এখন আপাতত ওই ক্যান্ডেলসের চার্ট কিভাবে অ্যানালাইসিস করবেন ওইটা আমি আর কি বললাম। ক্যান্ডেলসের চার্টের সাথে আপনার মনে করেন পোজ অ্যান্ড সুইং মিলিয়ে দেন আপনার মনে করেন অ্যানালাইসিস চার্ট সিলেক্ট করতে হবে। আমি এখন আপাতত আপনাদেরকে পোজ অ্যান্ড সুইং শিখাইছি, ক্যান্ডেলসের চার্ট সামনে আসবে। ওইটা আর কি মনে করেন এই দুইটা জিনিস মিক্স করে দেন আপনার ট্রেড করতে হবে। প্রথমে আপনার থাকতে হবে কি ক্যান্ডেলসের চার্ট স্টেবল না আনস্টেবল এটা দেখতে হবে। দেন সাথে আপনার দেখতে হবে কি মার্কেটের পোজ অ্যান্ড সুইং কি ক্লিয়ার কিনা। যদি পোজ অ্যান্ড সুইং ক্লিয়ার থাকে, সাথে ক্যান্ডেলসও যদি স্টেবল ফলো, ক্যান্ডেলসের চার্টও যদি স্টেবল থাকে, তাহলে আপনার জন্য ওটা কি হবে, সিলেক্টেবল চার্ট। আর যদি ক্যান্ডেলসের চার্ট থাকে আনস্টেবল অ্যান্ড মার্কেটের সুইং অ্যান্ড পোজ থাকে মনে করেন আপনার ফলো করতেছে, তো আপনি ওই চার্টটাকে অ্যাভয়েড করবেন। কারণ কি, ক্যান্ডেলসের চার্ট আপনার আনস্টেবল অ্যান্ড মার্কেটের পোজ অ্যান্ড সুইং ক্লিয়ার করতেছে, একটার সাথে আরেকটা মনে করেন মিল খাচ্ছে না, একটা আরেকটার বিপরীতে চলতেছে। হ্যালো ভাই, জি। ক্যান্ডেলের সাইজ তো ভাই সবসময় ভাই স্টেবল থাকে না ভাই, বেশিরভাগই ভাই যে হাফ আনস্টেবল থাকে। আমি সমস্যা নাই, ওটা ক্লাস হাফ আমি এক্সপ্লেন করে দেবো কিভাবে আপনি ওগুলো দেখবেন। জি ভাই। ওকে, এখন বলি মার্কেটের স্ট্রাকচার কখন ব্রেক হয়। হ্যাঁ, এ ভাই পর্যন্ত বলেন। এ পর্যন্ত ক্লিয়ার না আপনাদের সব? জি জি। ওকে, মার্কেটের স্ট্রাকচার কখন ব্রেক হয় এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ধর মার্কেট এখন এইখান থেকে আপ ডিরেকশনে এইভাবে মুভ দিচ্ছে, হ্যাঁ। এখন এই পয়েন্টের পর আপনার কিরকম থিঙ্কিং থাকবে, এখান থেকে আপনি কি মনে করেন কোন ডিরেকশনের ট্রেড দেখবেন? ডাউনে আসবে, তারপরে আমরা আপের দিকে। না, মার্কেটে ডাউনে আসবে কেন? আপনি এখান থেকে জানেন যে মার্কেট এভাবে এভাবে ফলো করতেছে, তো আপনি এখান থেকে থিঙ্কিংও রাখবেন যে মার্কেটে এর উপরে চলে আসছে, সো ডাউন ডিরেকশনে আসতে পারে। সো আমি এখানে ডাউনের ট্রেড অপরচুনিটি পাইলে আমি এখান থেকে ডাউন ডিরেকশনের ট্রেড দেখবো। এখন এখন আমি পড়াবো হচ্ছে আপনাদেরকে যে স্ট্রাকচার কখন ব্রেক করে বা মার্কেটের স্ট্রাকচার কখন শিফট হয়। হ্যাঁ, তো মার্কেটের স্ট্রাকচার শিফট হবে তখন
ওয়েট, যখন একটা পার্টি আরেকটা পার্টি থেকে স্ট্রং হয়ে যাবে। এখন আপাতত মার্কেট এভাবে চলতেছে, তার মানে কি মার্কেটে আপ ডিরেকশনে ফলো করতেছে, তার মানে মার্কেট এখানে মনে করেন বায়ার্স স্ট্রং, এর কারণেই তো বায়ার্স আপ ডিরেকশনের মুভমেন্ট দিতে পারতেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এখন মনে করেন মার্কেটের, আমরা জানি মার্কেটে বায়ার্স স্ট্রং, সো বায়ার্স আপ ডিরেকশনে মুভ দিতেছে। এখন মার্কেটের মনে করেন মার্কেট তো আর সবসময় আপ ডিরেকশনে যায় না, এরকম যেতে থাকলে তো সবাই আপেরই ট্রেড করতো আর সবাই আপের ট্রেড করেই প্রফিটেবল থাকতো। মার্কেট তো ডাউন ডিরেকশনেরও মুভ দেয়। সো কখন মার্কেটের স্ট্রাকচারটা এখান থেকে ডাউন ডিরেকশনে শিফট হবে, বা মার্কেট স্ট্রাকচার এখান থেকে এই পয়েন্টটাকে, এই বায়ার এন্ট্রি পয়েন্টকে বা এই ট্রেন লাইনের এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে ডাউন ডিরেকশনে যাবে? কখন? যখন মার্কেটে একটা মনে করেন বায়ার্সদের থেকে বা সেলার্সদের থেকে বায়ার্স স্ট্রং হয়ে যাবে, বা বায়ার্সদের থেকে সেলার্স স্ট্রং হয়ে যাবে। মনে করেন এইখান থেকে, এখানে মনে করেন এই পয়েন্টে এটা হচ্ছে আমি, আর এই পয়েন্ট থেকে বের হলো মাইক টাইসনের পাওয়ার নিয়ে। মাইক টাইসনকে চিনেন? বক্সার, চিনেন? হ্যাঁ চিনি। হ্যাঁ, অনেক শক্তিশালী। ও, তাহলে উনি আর কি ওনার শক্তি নিয়ে এখান থেকে বের হয়েছে এই পয়েন্ট থেকে। আর এই পয়েন্টে মনে করেন এই মুভটা দিছি আমি, মানে এটা হচ্ছে আমি বায়ার্স, আর এই মাইক টাইসনের পাওয়ার নিয়ে সেলার্স বের হয়েছে। তো এখন আমার শক্তি বেশি না মাইক টাইসনের শক্তি বেশি? বলেন। আমি রোবটের মতো কথা বলতেছি, বলেন, কেউ একজন বলেন। মার্কেট তো আপট্রেন্ড। আবার বলেন। হ্যাঁ, না, আরেকবার বলুন তো ভাই, খেয়াল করি নাই ভাই। হ্যাঁ, আমি বলতে আবার হচ্ছে বলে, আবার আচ্ছা আবার রিপিট করি। আরেকবার বক্সারের বলেন। পাওয়ার বেশি ভাই। ওইটা আবার রিপিট করতেছি। আপনি আরেকবার বলেন ভাই। মার্কেটের স্ট্রাকচার এভাবে ফলো করতেছে, হ্যাঁ। এখন মার্কেটের স্ট্রাকচার কখন ব্রেক হবে, বা মার্কেটের এখানে বায়ার এন্ট্রি পয়েন্ট বা এই এন্ট্রি পয়েন্টগুলো কখন ব্রেক হবে, এটা কিভাবে আইডেন্টিফাই করব? মার্কেটে এগুলো ব্রেক হয় যখন এক পার্টি অন্য পার্টি থেকে স্ট্রং হয়ে যায়। এক পার্টি অন্য পার্টি থেকে কিভাবে স্ট্রং? হুম। এখান থেকে মনে করেন এভাবে মার্কেট দিচ্ছে, হ্যাঁ, মুভ দিচ্ছে, মার্কেটের পোজ এরকম আপ ডিরেকশনে। ধরেন এই বায়ার্স এখানে মুভ দিচ্ছিল, এই বায়ার্স ছিলাম আমি, মানে এই বায়ার্সদের পাওয়ার আমার সমতুল্য। আর এখান থেকে মনে করেন এই পয়েন্ট থেকে সেলার্স বের হলো, কিভাবে বের হয়েছে? সেলার্স স্ট্রং, বা মনে করেন আমার থেকে আমার থেকে বেশি শক্তি নিয়ে বের হয়েছে। সো এখন আমার এই যে এই পয়েন্টটা, এই আমার এন্ট্রি পয়েন্ট এইটা, বা আমার, ভাই নয়েজ আসতেছে কারো ব্যাকগ্রাউন্ড থেকে। ইবান ভাই আর আপনার, ইভান ভাই আপনার ইবান মাইক, ভাই। ইভান ভাই। তো মার্কেট এখান থেকে এখানে আমার মনে করেন শক্তি আমার মতো, আর এখান থেকে মনে করেন সেলার্স তাদের কিরকম শক্তি নিয়ে বের হয়েছে। মাইক টেসন বা অন্য আমার থেকে, মাইক টেসন বক্সার একজন, ওনার পাওয়ার অনেক বেশি, তো ওনার পাওয়ার বেশি, আমার থেকে বেশি না অবভিয়াসলি। তো ওনার পাওয়ার নিয়ে যখন বের হয়েছে, তো উনি কি এখানে আমাকে, আমি কি ওনার সামনে টিকতে পারবো? উনি যখন না, এইখানে তার পাওয়ার নিয়ে বের হবে, জি না। তখন ওনার সামনে গেলে তো আমারে মনে করেন মেরে টেরে মনে করেন সমান করে দিবে। তখন তো আমার এন্ট্রি পয়েন্ট, আমার গড় বা আমার স্ট্রাকচার এগুলো তো কিছু থাকবে না। তখন মনে করেন ওনার যে শক্তি নিয়ে বের হয়েছে, উনি এই শক্তি দিয়ে এগুলো সবকিছু ব্রেক করে চলে যাবে। এখন এই পাওয়ার কিভাবে আইডেন্টিফাই করবেন ওগুলো পাওয়ারের ক্লাসে বলবো, বাট এখানে স্ট্রাকচার কিভাবে ব্রেক হয় এটা আমি বলতেছি আর কি। যখন কোনো পার্টির থেকে অপোজিট পার্টি বায়ার্স থেকে সেলার্স যখন স্ট্রং হয়ে যাবে, তখন সেলার্স তাদের ডোমিনেন্স বায়ার্সদের তুলনায় বেশি দেখাবে। সো এখানে বায়ার্স, সাপোজ এখানে বায়াস তাদের ডোমিনেন্স দেখিয়ে এতক্ষণ স্ট্রাকচার আপ ডিরেকশনের বানাচ্ছিল, বাট এখানে বায়াস আস্তে আস্তে এখানে উইক হয়ে গিয়েছে বা এক্সস্ট হয়ে গিয়েছে। এখন বায়াস উইক হয়ে গিয়েছে, এখন সেলার্স মনে করেন স্ট্রং, মনে করেন অনেক পাওয়ার জুগিয়ে বানিয়ে নিছে তাদের ডিরেকশনে। সো এখন বায়াস তাদের পাওয়ার নিয়ে এখান থেকে বের হয়েছে। এখন তাদের পাওয়ার নিয়ে যখন বের হয়েছে, বায়াস কি আমার এই যে স্ট্রাকচার বা সেন্টিমেন্ট কি আমার রাখবে? এগুলো তো সব ব্রেক করে দিবে, তাই না? জি। জি ভাই, জি। সিলার ভাই। হ্যাঁ। তো এভাবে হচ্ছে মার্কেটের স্ট্রাকচার বা কখন ব্রেক হয় সেন্টিমেন্ট, আশা করি বুঝছেন। যে মার্কেটে যখন অপোজিট পার্টি আমার থেকে স্ট্রং হয়ে যাবে, তখন মার্কেটে তারা তাদের পাওয়ার শো করবে, অ্যান্ড মার্কেটে তখন তারা আমার স্ট্রাকচার বা সেন্টিমেন্ট সব কিছু ব্রেক করে দিবে। তখন আমার মনে করেন ডোমিনেন্স আর থাকবে না, কারণ আমি অলরেডি উইক হয়ে গেছি, অ্যান্ড তারা স্ট্রংলি এখান থেকে বের হয়েছে। সো আমার এই গড় বলতে আমার এই বায়ার এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্ট মানে আমার গড়। আমি যখন মনে করেন এখান থেকে এই পয়েন্টে আসবো, তখন আমি চাইবো যে আমার এন্ট্রি পয়েন্ট থেকে আমি এন্ট্রি নিয়ে আবার উপরে যাব। বাট আমি অলরেডি এক্সস্ট হয়ে গেছি বা উইক হয়ে গেছি, অ্যান্ড সেলার্স অলরেডি তাদের মনে করেন অনেক স্ট্রং পাওয়ার জমিয়ে নিয়েছে, ওই স্ট্রং পাওয়ার নিয়ে এখান থেকে বের হয়েছে। সো যখন বের হয়েছে, তখন তারা আমার ঘর সব কিছু ভেঙে তাদের জন্য নতুন করে আরেকটা ওয়ান ডিরেকশনাল মুভ দিয়ে এরকম একটা স্ট্রাকচার বানাবে। ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ ভাই, ক্লিয়ার ভাই। ওকে। এটা ছিল মনে করেন স্ট্রাকচার ব্রেক হবে কোন সময় বা কি, এটা এখন আমি আপনাদেরকে
মার্কেটে নিয়ে দেখাচ্ছি। আর কখন মনে করেন মার্কেটে ভাই জিগ মনে করেন কনসলিডেশন ফর্ম হয়। সাপোজ মনে করেন এখান থেকে কি হয়েছে, এখান থেকে সেলার্স মনে করেন পোজ এখন আপ ডিরেকশনে জিগজ্যাগ, তো জিগজ্যাগ এখান থেকে ডাউন ডিরেকশনের ইন্ডিকেশন দিচ্ছে, এখান থেকে ডাউনে আসবে। তো এখানে বায়ার্সদেরও মনে করেন লাস্ট পর্যন্ত বায়ার্সও এক্সস্ট হয়নি, বায়ার্সদেরও এখনো পাওয়ার আছে প্রপার, বায়ার্সের এখনো পাওয়ার মার্কেটে শেষ হয়নি। অ্যান্ড সেলার্স বের হয়েছে এখান থেকে, সেলার্সও মনে করেন অনেক পাওয়ার নিয়ে বের হয়েছে, বা আমার যে পাওয়ার, আমার অপোজিটে যে আছে তারও সেম পাওয়ার। এখন দুইজনের পাওয়ার যখন সেম থাকবে তখন কি মার্কেট মনে করেন কোনো ডিরেকশনে যেতে পারবে? তখন কি করবে না দুইজনের ভাই, সম শক্তি থাকলে, সমান শক্তি থাকলে? রেঞ্জিং ভাই। রেঞ্জিং মানে কি, তারা মনে করেন একজন আরেকজনের সাথে ফাইট করবে, একজন হুম হুম। আরেকজনের সাথে ফাইট করবে, যতক্ষণ না একজন মনে করেন দুর্বল হয়ে যাবে। মনে করেন সারাদিন তো আর সমানভাবে ফাইট করতে পারবে না, যে কোনো একজন মনে করেন তাদের পাওয়ার শেষ হয়ে যাবে। তো যখন যার পাওয়ারটা শেষ হবে, এই পয়েন্টে মনে করেন রেঞ্জিং করতেছিল, এভাবে রেঞ্জিং করতেছিল। তো যখন পাওয়ারটা শেষ হবে তখন কি করবে, মনে করেন বায়ার্সদের পাওয়ার শেষ হয়ে গিয়েছে, তখন এখান থেকে সেলার্স ডাউন ডিরেকশনের মুভ দিয়ে দিবে। বা এখানে মনে করেন সাপোজ সেলার্সদের পাওয়ার শেষ হয়ে গেছে, এখান থেকে বায়ার্স আপ ডিরেকশনে মুভ দিয়ে দিবে। সো এটা হচ্ছে মনে করেন কখন মার্কেট কনসলিডেট করে এখন, অ্যান্ড কখন মার্কেট জোন ব্রেক করে। এটা আমি জি শুধু ভাই। মনে করেন আপনাদের সারনেম দিচ্ছি, মানে এগুলো বিস্তারিত ক্যান্ডেলস এর পাওয়ার দিয়ে আপনারা আইডেন্টিফাই করবেন। কখন মনে করেন মার্কেটে তারা কন্টিনিউ করবে বায়ার্স, কখন মনে করেন মার্কেটে রিভার্সাল আসবে, বা এইসব কি, এগুলো সব ক্যান্ডেলস এর পাওয়ার অ্যান্ড মার্কেটের এক্সেশন দিয়ে আপনারা আইডেন্টিফাই করবেন। ওকে? ভাই ওকে ভাই, সুইং। হ্যাঁ, কারো কোনো ডাউট আছে? আমি না হ্যাঁ হলে হ্যাঁ হ্যাঁ ভাই, জি সুইং জি। সুইংটা একটু বলেন তো, এই সুইং আর পোজ আলাদা আলাদা করে একটু বলেন তো। ও আচ্ছা আচ্ছা, এখানে আমি সুইং এন্ড পোজ আলাদা করে বলতেছি আবার। মার্কেট একটা মনে করেন, আমরা পোজ বলতে কি মার্কেটের মুভমেন্টকে বুঝাই। এখানে মনে করেন একটা পোজ বা কিছু একটা মনে করেন, পোজ দিয়ে আমরা কি বুঝাই, যে মার্কেটের মুভমেন্টটা কি। ধর মার্কেটে এভাবে যাচ্ছে, হ্যাঁ, এটাকে আমরা কি বলবো, মার্কেটের পোজ। মার্কেট এই পোস্টটা, সরি, মার্কেট এই পোস্টটা থেকে এখান থেকে যাই গেছে উপরে। আর সুইং কি, এই যে এইটা এখান থেকে ডাউন ডিরেকশনে আসছিল, এটাকে বলি আমরা সুইং। আর এটাকে বলি পোজ, মার্কেট এভাবে পোজ ফলো করতেছে, মার্কেট এভাবে সুইং দিচ্ছে আর এভাবে পোজ তাহলে ফলো করতেছে। পোজের কাজ কি আর সুইং এর কাজ কি? পোজের কাজ কি আর সুইং এর কাজ কি, মানে পোজ আর সুইং দিয়ে আমরা মার্কেটের মুভমেন্ট আইডেন্টিফাই করব। যে ধরেন এই যে মার্কেটে আমরা এই ধরেন মার্কেট এখন এইরকম ভাবে যাচ্ছে, হ্যাঁ, এখানে কি মার্কেটের কিছু ক্লিয়ার আছে মুভমেন্ট, আপনার কি বলেন, এখানে মার্কেটের এ মুভমেন্ট কি বলেন? এ তো সোজা আপে চলে গেল, হ্যাঁ। ক্লিয়ার আর নাই। হ্যাঁ, কোনো সুইং অ্যান্ড নেই। পোজ অ্যান্ড সুইং এর কি, এখন আপনি এই যে বললেন পোজ অ্যান্ড সুইং দিয়ে আমরা কি করব, পোজ দিয়ে ওই যে বললাম মার্কেটের মুভমেন্ট আইডেন্টিফাই করার জন্য আমরা পোজ অ্যান্ড সুইং ওয়ার্ডটা ইউজ করি। আমরা নর্মালি তো আর বলতে পারি না যে মার্কেটের মুভমেন্ট আপ ডিরেকশনে, এর জন্য এরকম বলি যে পোজ, মার্কেটের পোজ অ্যান্ড সুইং ক্লিয়ার, যে মার্কেটের মুভমেন্ট এইরকম দিতেছে, বা মার্কেটের মুভমেন্ট এইরকম দিতেছে, এটা দিয়ে আমরা পোজ অ্যান্ড সুইং আইডেন্টিফাই করি। অ্যান্ড পোজ অ্যান্ড সুইং, লাস্ট পোজ ক্লিয়ার, লাস্ট সুইং ক্লিয়ার, এটা দিয়ে কি বুঝাই, যে মার্কেট এরকম লাস্ট যখন আসছিল, এই পর্যায়ে যখন থাকবো আমরা, তখন আমরা বলবো যে মার্কেটের লাস্ট এই পোজ ক্লিয়ার ছিল, মার্কেটের লাস্ট সুইং ক্লিয়ার ছিল। সো মার্কেটের এখান থেকে যখন আবার আসবে, তো লাস্ট পোজ অ্যান্ড সুইং যখন ক্লিয়ার, এখানেও আমরা আশা করবো যে মার্কেটের পোজ অ্যান্ড সুইং যখন প্রিভিয়াসলি ক্লিয়ার ছিল এবারও ক্লিয়ার থাকবে, মার্কেট এভাবে আবার আপ ডিরেকশনে ফলো করবে, মানে মার্কেটের মুভমেন্ট আপ ডিরেকশনে থাকবে। সো পোজ অ্যান্ড সুইং দিয়ে আমরা মার্কেটের মুভমেন্ট আইডেন্টিফাই করি। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, আমার জি একটা জি। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া সাপোজ আমাদের সেন্টিমেন্ট মানে জিগজেগ জিগজেগ সেন্টিমেন্ট আমাদের সাথে আছে, তারপরে আমাদের সবকিছু ঠিক আছে গুড মার্কেটের জন্য, বাট হ্যাঁ, আমাদের স্টেবল ক্যান্ডেল না, আনস্টেবল, তাহলে আমরা কি ওইটা গুড মার্কেট ধরতে পারবো না? স্টেবল ক্যান্ডেল এখনো পড়াই নেই আপনাকে ভাই। ও, তাহলে ওইটা আমরা হোমওয়ার্কে নিতে পারবো না? না না, ও, সেটাই না। স্টেবল ক্যান্ডেল আনস্টেবল ক্যান্ডেল এগুলো তো ওই বললামই তো একটু আগে, ওগুলো সামনের ক্লাসে আসবে। এখন আমি চার্টে গিয়ে আপনাদেরকে দেখাই কোন সময় মনে করেন মার্কেটের স্ট্রাকচার ব্রেক হয় আর কোন সময় মার্কেটের মনে করেন স্ট্রাকচার চেঞ্জ হয়। এখানেই আপনারা নোটিস করেন, এখানে কি হয়েছে, এখানে মার্কেট, ওইট, এখানে মার্কেট এভাবে জিগজ্যাগ ফলো করতেছিল, এখানে মার্কেট এভাবে জিগজ্যাগ ফলো করতেছিল। তো এমন কি হয়েছে যে মার্কেট এখান থেকে এই ব্রেক করে নিচে চলে গেছে, একটা ক্যান্ডেলে ব্রেক করে দিয়েছে, আপনারা ভালো বুঝবেন না, অন্য চার্টে দেখি। এখানে এমন কি হয়েছে, মানে মার্কেটে লাস্ট বায়ার্স উইক হয়ে গেছে,
বায়ার্স উইক হয়ে গেছে মানে বায়ার্স এক্সস্ট হয়ে গেছে। দেন এখানে কি হয়েছে, সেলার্স স্ট্রংলি ইন্টার নিছে। সো সেলার্স স্ট্রংলি ইন্টার নিছে যখন, তো বায়ার্স যখন অলরেডি উইক, তো তারা কি তাদের গড় মানে তাদের এই পোজ বা এই সুইং বা মার্কেটের স্ট্রাকচার তারা কি বাঁচাতে পারবে? না যারা স্ট্রং তারা এটাকে ব্রেক করে নিজেদের জন্য আলাদা বানাবে? যারা স্ট্রং তারা নিজেদের জন্য আলাদা জায়গা বানাবে। ওকে, তাহলে এখানে মার্কেটে বায়ার্স উইক হয়ে গেছে অ্যান্ড মার্কেটে সেলার্স স্ট্রং হয়ে গেছে, তো যখন অপোজিট পার্টি স্ট্রং হয়ে যাবে তখন তারা স্ট্রাকচার ব্রেক করে ডাউন ডিরেকশনে চলে আসবে। তো এটা দিয়ে আমরা মনে করেন স্ট্রাকচার আইডেন্টিফাই করব যে মার্কেট কখন স্ট্রাকচার ব্রেক করবে বা কখন তারা মনে করেন কন্টিনিউ করবে। ওকে, এখানে ব্রেক করে নাই। আচ্ছা ভাই, হ্যালো। হ্যাঁ, জি জি। এক্সস্ট ভাই তো একটু এটা ভিডিওটা আমরা করে। এখনো করি নাই, ঠিক তো? হ্যাঁ, হ্যালো, জি জি। বলতেছি আপনি যে বললেন যে এক্সস্ট হয়ে গেছে, সেলার এন্ট্রি নিছে, হ্যাঁ। ওই প্রিভিয়াস আমরা যে তো চার্টে এক্সস্ট। ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এক্সজস্ট আপনারা তো এখন আপাতত জানেন না, বাট এক্সজস্ট বলতে কি আমি আপনাদের ওই যে স্ট্রাকচারটা কখন ব্রেক হবে অ্যান্ড কখন কন্টিনিউ করবে ওইটা বোঝানোর জন্য বলছি। যে যখন মনে করেন এক্সজস্ট হয়ে যাবে বা উইক হয়ে যাবে তখন অপোজিট পার্টি তাদের পাওয়ার দেখাবে। স্বাভাবিক, একজনের শক্তি শেষ হয়ে গেলে অপোজিট, যার বেশি শক্তি সে তার পাওয়ারই তো দেখাবে মার্কেটে, তাই না? তো এখন ধরেন এখানে এখানে স্ট্রাকচার কি, এখানে এই দেখেন মার্কেট জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে, এই দেখেন মার্কেট এভাবে জিগজ্যাগ আচ্ছা আচ্ছা সেন্টিমেন্ট আচ্ছা, ফলো ঠিক করতেছে। আছে, ওকে। হ্যাঁ, ভাই, তো এখন হ্যালো। মার্কেটের এখানে, হ্যালো, জি, আপনার কথা মনে করেন আস্তে আসতেছে। আচ্ছা, এই যে এখন যে হচ্ছে লাস্ট যে গ্রিন ক্যানেলটা হইছে, হুম মানে রেড দুইটার আগে, হুম। এটা কি এক্সস্ট ছিল? এই ক্যান্ডেলটা জি জি। এক্সজশনের ক্লাস এখনো হয় নাই তো ভাই, এখন আপনার বললে তো কনফিউজ হবেন। এটা আপাতত আপনি ধরে নেন এক্সজস্ট, কারণ মনে করেন এক্সাজারেটেড হয়ে গেছে বায়ার্স এখানে, এন্ড সাথে M2 ওই এক্সজশন হয়েছে এখানে। এটা এক্সজস্ট, ওয়ান ক্যান্ডেলের সেন্টিমেন্ট কমপ্লিট করছে এন্ড M6 তো এক্সজশন হয়েছে। ডাউন জন্য নিতে পারতাম। হ্যাঁ, জি। নেক্সট ক্যান্ডেল তো ডাউনের জন্য যেতে পারতাম নাকি? হ্যাঁ, এই ক্যান্ডেলে আপনি, আমি বলি এখন আপাতত আপনাদের যা শিখেছি ওই অনুযায়ী আপনারা ডাউনে না না যেতে না না পারতেন। না, আমি জাস্ট এমনি আস করতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, যেতে এগুলো তো পারতেন, পড়া যেতে হয়নি। পারতেন, হ্যাঁ অবভিয়াসলি যেতে পারতেন, আমি ট্রেড করতাম এখানে ডাউনের। এখানে আমি বলি আপনাদের এতদিন আপনারা বলেন এখানে কি আপনারা ডাউনের জন্য যেতে পারতেন এতক্ষণ যে ক্লাস হয়েছে ওই অনুযায়ী? না, উম, কেন? আমি কারণ আমাদের আমি ঝিকঝেক কে ব্রেক করে আরে নাই। ভাই এতক্ষণ কি শিখাইলাম, আপনি কি বললেন এতক্ষণ পর? অন্য কেউ আমাদের বলেন। এখন অন্য আমাদের এখন ট্রেড নেওয়ার কোনো লজিকই আমাদের শিখার নাই, তাই নিতে পারবো না না, ট্রেড লাইন আমাদের তো। লজিকে বলতেছি না আমি, জিগজ্যাগ অনুযায়ী বলেন। হ্যাঁ আপনি হ্যাঁ বলেন ভাই, কি পারবো বলেন, পারবো পারবো। কেন হ্যাঁ পারবো ভাই বলেন, পারবো। হ্যাঁ আপনি বলেন কেন পারবো। ভাই ড্র করবো। হ্যাঁ, ড্র করেন। যে এইভাবে আমাদের জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছিল, হুম আমরা এইখানে দেখলাম যে হুম। আমাদের এইখানে আহ, মানে ক্যান্ডেলের পরে আমাদের রেড ক্যান্ডেল আসতেছিল, বাট আমরা জানি যে এইখানে আমরা এখনো ক্লিয়ার না যে এখানে আপে যাবে না ডাউনে আসবে। না না, আমি এই বলি জন্য শুন, ওয়েট ওয়েট, আমি বলি আপনাদেরকে ক্লিয়ার করে হ্যাঁ দিই। ভাই বলো। আমি এতক্ষণ আপনাদের পড়াইছি যে এখানে পোজ এরকম ভাবে যদি ফলো করে, জিগজ্যাগ সেন্টিমেন্ট যদি এভাবে ফলো করে, মার্কেট যখন এইটার উপরে যাবে তখন আপনার কি কোন ডিরেকশনে আপনি চিন্তা করবেন, আপ ডিরেকশনের না ডাউন ডিরেকশনের? হ্যাঁ, এখান থেকে ভাই আপনার, আপনি বসুন। এখান থেকে আপনার কোন ডাউন, ডিরেকশনে ফলো করবেন? ডাউনের ভাই। ডাউনে, কারণ মার্কেট এইভাবে ফলো করতেছে, মানে মার্কেট এই পোজকে বা এই সুইংকে লাস্টে এই সুইংকে ব্রেক করার পর তখন মার্কেটের মুভমেন্ট কোন ডিরেকশনে আসতে পারে? মার্কেট তো আবার শুধু উপরেই যেতে থাকে না, মার্কেট তো একটা কারেকশন নেয়। কারেকশন মানে কি, জ্যাগ। মার্কেট তো একটা জ্যাগ বানাইবে নাকি? তো এখানে যখন হ্যাঁ মার্কেট এভাবে জিগ জ্যাগ ফলো করতেছিল, তো এই পোজটাকে এখানে কি, এইটা পোজ না আমার লাস্ট, সরি এটা কি আমার সুইং না, এই লাস্ট সুইং না হ্যাঁ এটা হ্যাঁ আমার? হ্যাঁ, তো এই সুইংটাকে যখন ব্রেক করছে, ব্রেক করার পর আমরা কোন ডিরেকশনে চিন্তা করব? ডাউনের জন্য। তো এই ডাউনে। ক্যান্ডেলে আমরা কোন ডিরেকশনে চিন্তা করব? ডাউনের জন্য ভাই।
এইরকম তো এইটাই তো আমি শিখালাম এতক্ষণ আপনাদের যে জিগজ্যাগ সেন্টিমেন্ট শিখালাম বলতে কি মানে চার্ট সিলেকশন আপনারা কিরকম করবেন যে মার্কেটের স্ট্রাকচার ক্লিয়ার থাকবে, বাট ওই জিগজ্যাগের অ্যাকর্ডিং আপনারা যদি জিগজ্যাগটাকেই নোটিস করেন, মার্কেট যখন জিগ কমপ্লিট করে ফেলবে তার বা লাস্টের সুইং যখন কমপ্লিট করে ফেলবে তখন মার্কেটের ডিরেকশন ডাউন ডিরেকশনে শিফট হয়ে যাবে। কারণ মার্কেট অলরেডি প্রিভিয়াসলি মার্কেট এইভাবে ফলো করতেছিল, তো সুইং ব্রেক করার পর তো মার্কেট ডাউন ডিরেকশনই আসবে, ডাউন ডিরেকশনে আসে আবার জ্যাগের একটা মুভ দিবে, এরকমভাবে ফলো করবে না। মার্কেট তো শুধু জি। এইরকম ভাবে শুধু আপ ডিরেকশনে যেতে থাকে না, কারণ মার্কেটের জন্য একটা মনে করেন আপ ডিরেকশনের মুভ দিতে হলে বা ডাউন ডিরেকশনের মুভ দিতে হলে বায়ার্স অথবা সেলার্সদের মনে করেন অর্ডার লাগে। বায়ার্সদের অর্ডার ফ্লো থাকে, সেলার্সদের অর্ডার ফ্লো থাকে। যতক্ষণ অর্ডার ফ্লো থাকবে ততক্ষণ মার্কেট উপরে মুভমেন্ট দেবে, এটা সামনের কাছে আসবে, সমস্যা নেই। তো মার্কেট এখানে যখন জিগ কমপ্লিট করছে মার্কেট তো একটা কারেকশন নিবে নাকি। তো এই জিগটা এই পোজটা যখন কমপ্লিট করছে, এই যে এইখানের এই পোজ, এটা সুইং, সরি বারবার বলতেছি পোজ, এখানের এই সুইংটা যখন কমপ্লিট করছে বা জিগটা যখন কমপ্লিট করছে, এই জিগটা যখন কমপ্লিট করছে এখানে, তো জিগটা কমপ্লিট করার পর মার্কেট কি আরেকটা আবার জ্যাক বানাবে না? আরেকটা জ্যাক বানাবে বলতে অন্য চার্টে যায়, অন্য চার্টে গেলে আপনারা তখন বলে দেন। মানে হ্যাঁ শান্ত ভাই। মার্কেট যখন জিগ কমপ্লিট করে হ্যালো তখন, হ্যাঁ হ্যাঁ, ভাই, এই যে আপনার যে বললেন যে এটা নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে, আমরা তো এটা ধরবো যে এটা হয়েছে আপনার আবার উপরের দিকে যাবে, কারণ একটা একটা করে হইতেছে ক্যান্ডেল নিচের দিকে আসতেছে। মানে আমার কথা কি বুঝতে পারছেন? না সরি, না, আপনি বললেন যে এই ক্যান্ডেলটা আপনার আমাদের ট্রেডেবল ক্যান্ডেল হইতো, হ্যাঁ? এই ক্যান্ডেলটা এই যে হ্যাঁ কোন, হ্যাঁ, হ্যাঁ এই যে এই জিগ ক্যান্ডেল, তো বানাইছে, জ্যাক বানাইছে। হ্যাঁ হ্যাঁ এই জি এটা জিগ, এই দেখেন, এইটা জিগ, এইটা জ্যাক, এইটা জিগ। তো জিগ যখন কমপ্লিট হয়েছে, জিগ কখন কমপ্লিট হবে? লাস্টের সুইং যখন ব্রেক করবে তখন না? এটা কি লাস্টের সুইং না আমাদের হ্যাঁ জন্য? হ্যাঁ, এই যে এই সুইংটা যখন ব্রেক করবে আমরা তো তখন আমার, আ- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ভাই, এখানে যে নিচের এটা দেখেন তো, এই যে কোনটা? এখান থেকে শুরু মার্ক করে করছেন দেন, আপনি। মার্ক করে দেন, এইটা আপনি না এই যে এইটা? এখানে, আমি ওয়েট দেখাচ্ছি, এই যে এটা হ্যাঁ হ্যাঁ আপনি যে এটা এটার মধ্যে লাস্ট সুইং, হ্যাঁ? হ্যাঁ এই লাস্ট এটা সুইং এইটা, এখন তো মনে করেন যে আমরা এটা ব্রেক করে ফেলছে, হ্যাঁ? হ্যাঁ ব্রেক করার পর আমরা তো ডাউনের চিন্তা ভাবনা করব। হ্যাঁ তো ডাউনের, এটা এখানে তো আপনি আপে ডাউনের চলে চিন্তা গেছে করবেন। এটা। এটা আপে চলে গেছে, এটা তো পাওয়ারের কারণে, আমি আপে বলছি যে আপনারা এখানে কোন ডিরেকশনে চিন্তা করবেন এটা বলতেছি, মার্কেটে কেন ক্যান্ডেল কন্টিনিউ করছে ওটা বলে নেই আপনাদের। ভাই আপনাদের সেকেন্ড ক্লাস আজকে, বুঝছেন? ইভান ভাই নয়েজ আচ্ছা আচ্ছা আসতেছে। মানে আমি বলতেছি যে আপনারা চিন্তা, মানে দাঁড়ান আপনাদেরকে আরো ক্লিয়ার আরো বুঝাই, আরো বুঝাতে হবে। মানে মার্কেট যখন এই পয়েন্টটাকে ব্রেক করবে, মার্কেট যখন জিগ তার কমপ্লিট করে ফেলবে বা লাস্টের সুইং যখন কমপ্লিট করে ফেলবে, তখন আপনি কোন ডিরেকশনে চিন্তা করবেন এইটা বলেন। আপনার কথা শেষ করে আমার একটু স্পেস দিয়েন। জি, বললাম আমার একটু কথা আছে, প্রশ্ন আর মানে কথা আছে, আপনার শেষ হলে আমার একটু স্পেস দিয়েন, আমি একটু কথা সমস্যা বলবো। নাই। আমি বলতেছি যে এখানে আপনি এই জিগ কমপ্লিট করার পর আপনি কোন ডিরেকশনের চিন্তা রাখবেন আপনার মধ্যে? ডাউন ডাউন ডাউন। কেন? কারণ মার্কেট কোনো সময় শুধু আপে যায় না, মার্কেট রেস্ট নিতে হয়, যে ক্র্যাশ কারণে নিতে ডাউন হয়, আসবে। সাথে এখানে আপনার জি কমপ্লিট করলে বা লাস্টে হ্যাঁ প্রিভিয়াসলি যে মার্কেট এইভাবে ফলো করতেছে আপনি অলরেডি জানেন। সো মার্কেট যখন এইভাবে ফলো করতেছে, সো এইটা তো ব্রেক করে দিছেই, তো মার্কেট আবার ফলো করার ট্রাই করবে যখন, তাহলে মার্কেট এখান থেকে ডাউন ডিরেকশনে আসার ট্রাই করবে, তাই না? তাহলে আপনার এখান থেকে এই যখন সুইং কমপ্লিট হবে তখন আপনার থিঙ্কিং থাকবে ডাউন ডিরেকশনের জন্য। সুইং যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি চিন্তা করবেন না যে আমি আবার কন্টিনিউ করবো বায়াসদের সাথে, কারণ বায়াসদের যতটুকু কাজ ছিল বায়াসদের কাজ কমপ্লিট করে ফেলছে। বায়াসদের কাজ ছিল কি, তাদের সুইংটাকে কমপ্লিট করা, মানে সেলার্সদের এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করে উপরে যাওয়া। এটা কি সেলার্সদের এন্ট্রি পয়েন্ট না? ধরেন এইরকম ভাবে যাচ্ছে, তাহলে এখান থেকে যখন আসছিল, তো এখান থেকে কি সেলার্স আসছিল না? তো এটা সেলার্সদের জন্য এন্ট্রি পয়েন্ট হয়ে গেছে না? তো বায়াসদের কাজ ছিল কি, বায়াসদের কাজ ছিল এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে উপরে যাওয়া। উপরে যাওয়া বলতে কি, এই সুইংকে কমপ্লিট করা অ্যান্ড জিগকে কমপ্লিট করে, সরি, এই জিগকে কমপ্লিট করে উপরে যাওয়া, এটাই তো। তো আপনারা থিঙ্কিং এরকম রাখবেন যে মার্কেট যখন এইরকম ভাবে ফর্ম করতেছে, মার্কেট এখান থেকে কারেকশন আসবে আরেকটা। মার্কেট কখনো আপ ডিরেকশনে শুধু ডাইরেক্টলি যেতে থাকে না, মার্কেট একটা কারেকশন নেয়। আর কারেকশন কখন নেয়? কারেকশন নেয় যখন সুইংটা কমপ্লিট হয়ে যায়। এখানের যে সুইংটা, এই সুইংটা কমপ্লিট হওয়ার পরপরই আপনার চিন্তা থাকতে হবে যে এখান থেকে একটা কারেকশন আসতে পারে, এখান থেকে আরো উপরে কন্টিনিউ করবে এরকম কোনো গ্যারান্টি নাই, কারণ বায়াসদের যতটুকু কাজ ছিল তারা তা কমপ্লিট করে দিছে এই পয়েন্টের। ক্লিয়ার ভাই? হ্যাঁ, আমাকে ভাই আমি বুঝছি, আমার ক্লিয়ার।
বাকি সবার ক্লিয়ার? তাহলে তো এই কারেকশনে আমরা মানে ট্রেড করবো নাকি কারেকশনটা হ্যাঁ মানে হ্যাঁ, আবার আসতে দিব যে আমাদের না না, বায়ার এসে কারেকশনে আপনারা ট্রেড করবেন, আপনারা তো ট্রেড সব ক্যান্ডেলে করবেন, কারেকশনে কিরকম ট্রেড করবেন? আপনারা যখন এইখান থেকে এইরকম একটু আগে না বললাম যে এখানে কোন ডিরেকশনে ট্রেড করবেন, এখানে কোন ট্রেডটা করবেন, এখানে সেলার্সদের জন্য ট্রেড করবেন, সেম এখানে আপনি কিরকম ভাবে ট্রেড করবেন, এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি বায়ার্সদের ডিরেকশনে চিন্তা করবেন না, তখন আপনি চিন্তা করবেন বায়ার্সদের কি কোনো প্রকার এক্সোশন হয়েছে, তাহলে আপনি ডাইরেক্ট সেলার্সদের জন্য ট্রেড করবেন। কারণ তখন জিগজ্যাগেরও কনফার্মেশন থাকবে যে জিক এখান থেকে আবার নিচে একটা জ্যাক বানাবে, মানে কারেকশন আরেকটা আসবে, কারেকশন এসে দেন আবার জ্যাক বানাবে। সো এখান থেকে আপনার সেলার থিঙ্কিং শিফট হয়ে যাবে সেলারের সেলার্সদের জন্য ডিরেকশনে। সেলারের জন্য কত সময় মানে কতক্ষণ ট্রেড করব ওই মানে সুইং এর লাইন পর্যন্ত নাকি? হ্যাঁ, সেলার্সদের জন্য আপনি এরকম ভাবে ট্রেড করবেন যে মার্কেট এরকম সুইং কমপ্লিট করতেছে, তো সেলার্স এই পর্যন্ত প্রিভিয়াসলি সেলার্স এই পর্যন্ত আসছিল, তো এখানে সুইং কমপ্লিট করার পর সেলার্স আবার এই পর্যন্ত আরেকটা এরকম আবার এই টাইপের আরেকটা মুভমেন্ট দিতে পারে। তো আপনি মনে করেন যতক্ষণ না সেলার্স এখন কোন পর্যন্ত ট্রেড করবেন এটা আপনি কনফার্মেশন পাবেন মনে করেন পাওয়ার দিয়ে, সেলার্স কিরকম পাওয়ার এন্ট্রি করছে অ্যান্ড বায়ার্স কিরকম পাওয়ার এন্ট্রি করছে। আমি এই স্ট্রাকচারের কনফার্মেশনটা আপনারা শুধু নিবেন থিঙ্কিং এর জন্য, যে কোন ডিরেকশনের আপনারা চিন্তা ভাবনা করবেন, এটাই স্ট্রাকচারের কনফার্মেশন, শুধু এটাই। স্ট্রাকচার যদি এরকম ফলো করতেছে তাহলে আপনি থিঙ্কিং এরকম রাখবেন যে মার্কেট এই পয়েন্টে যখন আসবে তখন আপনি থিঙ্কিং রাখবেন ডাউন ডিরেকশনের জন্য, আবার এই পয়েন্টে যখন আসবে তখন আপনি থিঙ্কিং রাখবেন আপ ডিরেকশনের জন্য, কারণ মার্কেট প্রিভিয়াসলি এরকম ভাবে ফলো করতেছিল। এটাই স্ট্রাকচারের কনফার্মেশন, আর কিছু না স্ট্রাকচারের কনফার্মেশন। ক্লিয়ার? একদম। হ্যাঁ, ক্লিয়ার। কারো কোনো ডাউট আছে বলেন, তাহলে ক্লিয়ার করে দিই। না, আর কোনো কোশ্চেন নেই। আজকের ক্লাসটা রিপিট করেন তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনারা কনফিউজ করবেন কারণ সিম্পল, আপনারা এগুলো আগে শিখেন নাই, আগে আপনারা শিখছেন অন্য টাইপের অ্যানালাইসিস, প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশনের সাথে এটার তো মিল নেই, সো আপনারা কনফিউজ করবেন স্বাভাবিক। ক্লাসটা 2-3 বার রিপিট করেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ক্লাসে ডাউট থাকলে ওইগুলো ক্লিয়ার করে দেবো, ওকে? ওকে। আচ্ছা, আর এই এই ওমর জিগজ্যাগ কি ওমর কি রিয়েল দিবেন মার্কেটে কাজ আজকে? করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জিগজ্যাগ কি এটা রিয়েল মার্কেটে কাজ করবে? আপনি রিয়েল মার্কেটে আমি রেকর্ডিং অফ করে দিব যদি কোনো ডাউট না থাকে তাহলে। না, অফ করে না, দেন, অফ কোনো করে ডাউট দেন। না, কোনো ডাউট না, মেন রেকর্ডিং অফ ক্লাস, করে দেন। আপনার যদি মেন ক্লাস শেষ হয় তাহলে অফ করে দেন, ওকে ওকে। সমস্যা নেই।